হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় পাঠক পাঠিকারা। এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল, এখন আমি পরের অংশ সহ পুরোটা একসাথে দিলাম। আমি টাইম মেনশন করে দিয়েছি, যারা অলরেডি শুনে ফেলেছো তারা একটু কাট করে শুনে নিও, আর যারা এখনো শোনো নাই তারা পুরোটাই শুনে নিও। তো চলো গল্পটা শুরু করা যাক। আম্মু, আমার ব্ল্যাক শার্টটা কই? এই তো এখানে। পেছন থেকে রাত্রি বলল, ওই তুই আমার শার্ট প্যান্ট পরছিস কেন? আমার ইচ্ছে তাই। তোর ইচ্ছে মানে? দেখুন, বিয়ের পর আপনার সবকিছু তো আমারই, তাই এখন থেকে সবকিছু নিজের জন্য গুছিয়ে নিচ্ছি। কি? কার সাথে বিয়ে? দেখার ষষ্ঠী। কেন আমার সাথে? আমাকে কি পাগল কুকুরে কামড়াইছে যে তোর মতো একটা পিচ্ছি শয়তানকে বিয়ে করব? দেখেন, আমার একদম পিচ্ছি বলবেন না। আমার বয়স 18+ চলছে। তাতে কি, তুই আমার থেকে অনেক ছোট। তাছাড়া তুই সম্পর্কে আমার চাচাতো বোন হোস, আর বোনকে কেউ কখনো বিয়ে করে? আমি আপনার মায়ের পেটের বোন না। হ্যাঁ, সো বিয়ে করা জায়েজ আছে। তবুও আমি তোকে বিয়ে করতে পারবো না। কেন? আমি কি দেখতে অসুন্দর? সেটা না, পরিবারে কেউ আমাদের সম্পর্ক মেনে নেবে না। সবাইকে রাজি করানোর দায়িত্ব আমার। সবাই রাজি হলেও আমি তোকে কখনোই বিয়ে করব না। দেখা যাবে কি করে বিয়ে না করেন। আমি আপনাকে আমার করেই ছাড়বো। আমি আপনার কাপড়গুলো চেঞ্জ করে এসে দিয়ে যাচ্ছি। এই বলেই চলে গেল। পরের দিন রাতে ঘুমানোর জন্য রুমে আসলাম। রুমটা খুব সুন্দর করে সাজানো। আমি জানি এসব রাত্রি করে। ও আসলেই আমার খুব কেয়ার করে। ও আমার চাচাতো বোন হলেও সে সবসময় আমাদের বাসায় থাকে। বলতে গেলে পুরো বাড়ি মাথায় করে রাখে। ও আব্বু আম্মুর চোখের মনি হয়ে উঠেছে ইদানে। এসব কথা চলছিল, এমন সময় রুমে কে যেন ঢুকলো। এই নিন আপনার দুধ। টেবিলে রেখে যা। তা বলেন, আপনি আমায় কবে বিয়ে করছেন? জীবনেও করব না। বুঝেছি। সোজা আঙুলে ঘি উঠবে না। যা করার আমাকেই করতে হবে। আমার অধিকার আমাকেই বুঝে নিতে হবে। এই বলে রাত্রি আমার রুমের দরজা বন্ধ করে দিল। লেহেঙ্গা পরেছিল সে লেহেঙ্গার এক পাশটা ছিঁড়ে ফেললো। তার কাণ্ড দেখে আমি অবাক। এই তুই এসব কি করছিস? বড় আম্মু, বাঁচাও বাঁচাও বলেই চিৎকার করছিল রাত্রি। তার চিৎকার শুনে আব্বু আম্মু চাচা চাচি দৌড়ে আমার রুমের দরজার সামনে চলে আসলো। এসে তারা দরজা খোল বলতে বলতে দরজা নক করতেছিল। রাত্রি দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। তখন সবাই রুমের ভেতর ঢুকে পড়ে। রাত্রি তখন কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরে। বড় আম্মু, আপনার ছেলে আমাকে একা পেয়ে। তখন আব্বু আমার সাথে যা করলো তা আমি জীবনও কল্পনা করতে পারি নাই। আব্বু খুব জোরে আমার গালে একটা থাপ্পড় মারলো। থাপ্পড়টা হয়তো একটু বেশি জোরে ছিল, তাই গালের এক পাশটা কেটে গিয়ে রক্ত পড়তে থাকলো। সেটার দিকে আমার দৃষ্টিপাত নেই। আমি চেয়ে আসি আব্বুর চেহারার দিকে। যে আব্বু কোনোদিন আমার গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দেয় নাই, সে আব্বু কিনা আজকে আমাকে সন্দেহ করে কোনো কিছু জিজ্ঞেস না করে আমার গায়ে হাত তুললো। তখন আমি, আব্বু আমি কি করেছি যে আমার গায়ে হাত তুললে? কি করেছিস তুই? তুই আমার ছেলে, সেটা ভাবতে আমার নিজের কাছে ঘৃণা হচ্ছে। আব্বু তুমি আমায় ভুল বুঝছো। তোমরা যেমনটা ভাবছো তেমনটা কিছুই নয়। তোকে আর কিচ্ছু বলতে হবে না। আমরা যা দেখার তা তো নিজের চোখেই দেখলাম। তোমরা যা দেখেছো ভুল দেখেছো। আর কোনো কথা নয়, এর ফয়সালা আগামীকাল হবে। আমরা কেউ আর এক মুহূর্ত এই চরিত্রহীন ছেলের সামনে দাঁড়িয়ে থাকতে চাই না। এই বলে আব্বু চলে গেল। তার পিছন পিছন পরিবারের বাকিরাও চলে গেল। আর আমি সেখানেই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। রাত 2:45। আমার চোখে ঘুম নেই। কেন রাত্রে আমার সাথে এমনটা করলো? আমি না হয় তাকে ভালোবাসি না, কিন্তু সে তো আমায় ভালোবাসে। আর ভালোবাসার মানে কি ভালোবাসার মানুষটাকে সবার সামনে অপমান করা, সবার সামনে ছোট করা? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ভার্সিটির টপ স্টুডেন্ট হয়েও যে কিনা কোনোদিন মেয়েদের সাথে চোখে চোখ রেখে কথা বলিনি, আর সে কিনা একটা মেয়ের সাথে, ছি! কি করে বাকি জীবনগুলো বেঁচে থাকবো নিজের নামের পাশে চরিত্রহীন ধর্ষক এমন জঘন্য শব্দগুলো নিয়ে? আব্বু আম্মু যদি বলতো রাত্রিকে বিয়ে করে নিতে, তাহলে আমি মেনে নিতাম। আজ পর্যন্ত আমি তাদের কোনো কথার অবাধ্য হইনি। তাছাড়া রাত্রির চেহারাটা যে মায়াবী, আমি কেন, যে কোনো ছেলেই 100% শিওর নির্দ্বিধায় তার জন্য পাগল হয়ে যাবে। তবু আমি বুঝি না কেন মেয়েটা
আমার পেছনে পড়ে থাকে। এসব কথা ভাবতে ভাবতে আমার চোখের পানি ফেলতে ফেলতে চোখটা কখন যে লেগে গেছে বুঝতেই পারিনি। পরের দিন সকালবেলা সিঁড়ি বেয়ে রুম থেকে নিচে নামছিলাম, দেখলাম সবাই নিচে ডাইনিং রুমে বসে কি যেন আলোচনা করছে। আমায় নিচে নামতে দেখে, এই সিয়াম, এদিকে আয়। জি আব্বু বলো। আগামী 15 দিনের মধ্যে আমরা সবাই তোমার আর রাত্রির বিয়ে ঠিক করেছি। কি? না আব্বু, এটা কখনোই সম্ভব না। আমি কখনোই রাত্রিকে বিয়ে করতে পারবো না। চুপ কর বিয়াদব, এমনিতেই সবচেয়ে বড় নিজ কাজ করেছিস। তুই যদি এখন রাত্রিকে বিয়ে না করিস তাহলে মেয়েটার কি হবে? কে মেয়েটাকে বিয়ে করবে? মান সম্মান আর যতটুকু আছে সেটাও কি আর রাখবি না? তখন দেখি রাত্রির আম্মু সোফার পেছনে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে চেয়ে সবার আড়ালে মুচকি হাসছে। তাকে দেখে আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। তার জন্যই আমার জীবনটা আজ এত নিচুতে নেমে এসেছে। সবার সামনে আমার মাথা নিচু হয়ে গিয়েছে। তখন আমি সেখান থেকে আর কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে গেলাম, কারণ আমি জানি আমি আমার কোনো কথাই কেউ বিশ্বাস করবে না। রাত্রি সবাইকে নিজের দখল করে নিয়েছে। 2 দিন পর। সিয়াম, শোন তো, কি আম্মু বলো। রাত্রিকে ওর বান্ধবীর বাসায় নিয়ে যা। কেন? আজ নাকি ওর বান্ধবীর জন্মদিন, তাই আমি এত রাত্রে রাত্রিকে একা ছাড়তে সাহস পাচ্ছি না। তুই ওর সঙ্গে যা। আমি পারবো না। ওর বান্ধবীর জন্মদিন, ওকে যেতে বলো। আমি কেন যাব? সিয়াম, 2 দিন পর যার সাথে তোর বিয়ে তাকে এভাবে একা রাতে কোথাও যেতে দেওয়া ঠিক হবে না। তুমি তো জানো না আম্মু, ও যে ডেঞ্জারাস মেয়ে। রাতে ভূতটা ওকে দেখে পালিয়ে যাবে মনে মনে। বড় আম্মু আমি রেডি, ওনাকে রেডি হয়ে আসতে বলুন। রাত্রি আমাকে উদ্দেশ্য করে বলল। রাত্রি কি একটা ড্রেস পরেছে, ড্রেসটার নাম আমি জানি না। মাথায় হিজাব পরেছে। সব মিলিয়ে রাত্রিকে যা সুন্দর লাগছে বোঝানোর মতো না। আমি যেমন আছি তেমনই ঠিক আছি। মেয়েদের মতো রেডি হতে গিয়ে ঘন্টার পর ঘন্টা আটা ময়দা মাখি না। পার্কিং থেকে কার নিয়ে আসবো নাকি বাইকে যাবি? আমি রাত্রিকে উদ্দেশ্য করে বললাম। বাইকে। রাত্রি আমার দিকে রেগে বলল। তো রাত্রিকে নিয়ে বাইকে করে বেরিয়ে পড়লাম। 1.5 কিমি রাস্তা। বাইকে গেলে রোমান্টিক ঘটনা যা যা হয় আপনারা সবই তো জানেন। জ্যামের কারণে আমি একের পর এক ব্রেক ধরতেছি। রাত্রি আমায় আরো জোরে জড়িয়ে ধরছে। আমার কিন্তু সেই লাগছে। অবশেষে তার বান্ধবীর বাসায় পৌঁছালাম। তুই এসেছিস রাত্রি? আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। তোর পাশে ওই হিরোটা কে রে? রাত্রির অন্য বান্ধবীরা। ও আমার হবু বর, একদম নজর দিবি না। রাত্রি সবাইকে উদ্দেশ্য করে বলল। আসলে দুলাভাই, আপনার সাথে কিছু সেলফি নি। রাত্রির বান্ধবীরা দুষ্টুমি করে আমি ও রাত্রিকে রাগানোর জন্য। চলো সেলফি নিই। এমন সময় রাত্রি অনেক রেগে গিয়ে তার বান্ধবীর বাসা থেকে বেরিয়ে গেল। আমি পেছন থেকে অনেক ডাকলাম, শুনলো না তখন। ভাইয়া, রাত্রি অনেক রেগে গিয়েছে। মেয়েটা কি না কি করে ফেলে, আপনি দেখুন। আমি আর কোনো কথা না বলে সেখান থেকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুদূর আসার পর দেখলাম রাত্রির রাস্তার মধ্য দিয়ে গসগস করে হাঁটতেছে। আমি গিয়ে তার সামনে বাইকটা থামালাম। সে সাথে সাথেই বাইকে আমার পেছনে উঠে পড়লো। বাইকে দুজনেই চুপ করে আছি, কেউ কোনো কথা বলছি না। হঠাৎ কিছুক্ষণ পর মাঝপথেই রাস্তার মধ্যে। এই বাইক থামান। কি হলো? বাসা তো এখনো অনেক দূর। থামান বলছি। আমি বাইকটা থামানোর সাথে সাথেই রাত্রি বাইক থেকে নেমে আমার সামনে এসে। তোর অনেক শখ না সেলফি তোলার? আপনি থেকে তুই? তো কি করে বলবো, দেখি তুই কত সেলফি তুলতে পারিস। এই বলে রাত্রি আমাকে জড়িয়ে ধরে একের পর এক কিস করতেছে আর নিজের হাতে থাকা ফোনটা দিয়ে দুজনকে ক্যামেরাবন্দি করতেছে। রাত্রির এসব কর্মকাণ্ড দেখে আমি তো হতবাক। রাস্তার মাঝখানে সবাই আমাদের দিকে তাকিয়ে বিনা পয়সায় সিনেমা দেখতেছে। এমনকি লেখক মেয়েকে ডেঞ্জারাস চাচাতো বউ বলেছে। এ মেয়ে সত্যি ডেঞ্জারাস। ওই, তুই এসব কি করছিস? আপনার মেয়েদের সাথে সেলফি তোলার খুব শখ হয়েছে তাই না? তাই আপনার সাথেই সেলফি তুলছি, দেখি কত সেলফি তুলতে পারেন। তো তোর সেলফি তোলা হয়েছে? তাহলে এবার বাসায় চল। চলুন। আমি বাইকটা স্টার্ট দিলাম। সাথে সাথে রাত্রি আমার বাইকের পেছনে উঠে আমায় পেছন থেকে জড়িয়ে ধরে বসলো। এবার আগের চেয়েও বেশি জোরে জড়িয়ে ধরেছে। আমার শরীরে রাত্রির কোমল ত্বকে স্পর্শ লাগার কারণে আমার পুরো শরীর শিহরিত হয়ে উঠেছিল। আমায় যে কি অসম্ভব ভালো লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। অবশেষে বাসায় চলে আসলাম। তখন কিরে, তোরা এত তাড়াতাড়ি চলে আসলি যে? এমনি। তাই তো,
আমি ওর সাথে কোথাও যেতে চাই না। যারও ওর সাথে জন্মদিনের অনুষ্ঠানে গেলাম আর ওই জন্মদিনের দাওয়াত না খেয়েই চলে আসলো, সাথে সাথে আমাকেও না খেয়ে চলে আসতে হলো। কি রে রাত্রি, দাওয়াত না খেয়ে চলে আসলি যে? সেটা ওনাকে জিজ্ঞেস করুন। রাত্রি আমাকে উদ্দেশ্য করে বলল। তখন আমি সেখানে আর কিছু না বলেই উপরে আমার রুমে চলে আসলাম। আমি যদি তখন সেখানে কিছু বলতে যাই তাহলে আমি জন্মদিনের অনুষ্ঠানে যা করলাম তার কেলেরকীর্তি ফাঁস হয়ে যাবে। রাতে কিছু না খেয়েই বিছানায় গা এলিয়ে দিলাম। পরের দিন সকালবেলা, এই শয়তান মেয়ে ওঠ, কি হয়েছে, চিল্লাচ্ছেন কেন? তুই আমার রুমে কেন আর আমার এভাবে জড়ি ধরে ঘুমিয়ে আছিস কেন? আমার হবু স্বামীকে আমি জড়িয়ে ধরে ঘুমাবো না তো কে ঘুমাবে? জড়ি ধরছিস ভালো কথা, কিন্তু আমার লুঙ্গি গেল কই? আমি কি জানি। আসলে আমি রাত্রে ট্রাউজার পরে ঘুমাই, কিন্তু গতকাল রাতে যা গরম পড়েছিল তখন উপায় না পেয়ে আব্বু একটা লুঙ্গি নিয়ে পরে ঘুমিয়ে পড়েছিলাম। ফলে শয়তান মেয়েটা আমার ইজ্জতের 13টা বাজিয়ে দিয়েছে। তুই আমার মতো একটা নিরীহ ছেলেকে রাতের বেলা একা পেয়ে আমার ইজ্জত নিয়ে সিনিবিনি খেলেছিস। ওই ন্যাকা কান্না বন্ধ করুন তো, চোদ্দ সব ন্যাকামি। রাতের বেলা তো আমার সাথে খুব মজা নিচ্ছিলেন। তুই আমার বোন হয়ে এটা আমার সাথে করতে পারলি? ওই চুপ করুন তো, কিচ্ছু করিনি বুঝেছেন। রাতের বেলা আপনার দুধ দিতে এসে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই আপনাকে একটু জড়িয়ে ধরেছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই তো পারিনি। কিন্তু আমার পরনের লুঙ্গি গেল কই? এটা সিক্রেট, বলা যাবে না। এটা বলে রাত্রি একটা দুষ্টু মিষ্টি হাসি দিয়ে আমার রুম থেকে চলে গেল। কম্বলের নিচে আমার গায়ে এখনো কোনো কাপড় নেই। কি যে করি, কোনো মতে বিছানার চাদরটা গায়ে পেঁচিয়ে ওয়ার্ড্রপের কাছে গেলাম। সেখানে আমার জামা কাপড় থাকে, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি, ওয়ার্ড্রপও লক করা। চাবিটাও আমার কাছে নেই, চাবিটা রাত্রির কাছে। কারণ আমার জামা কাপড় সবসময় রাত্রি গুছিয়ে রাখে। চাদরটা এখনো গায়ে রয়েছে। কোনো মতে গায়ে জড়িয়ে রুমের ভেতর থেকে বাইরের দিকে উঁকি দিচ্ছি আর রাত্রিকে ডাক দিচ্ছিলাম। এমন সময় ভাবি আমার এমন অবস্থা দেখে। গল্পের শুরুতে সংক্ষিপ্ত পরিচয়ের কারণে বলা হয়নি, আমার একটা কিউট মিষ্টি ভাবি আছে, আমার ভাইয়ার বউ। আর আমার ভাইয়া ব্যাংকে চাকরি করে। দেবরজি, পোশাকটাতে তো তোমায় খুব ভালো মানিয়েছে। আমার থেকে একটা শাড়ি এনে দেব? ভাবি হেসে বলল আমায়। ভাবি ভালো হচ্ছে না কিন্তু, আমার এমন অবস্থা দেখে তুমি মজা নিচ্ছ? ভাবি তখন হাসতে হাসতে সেখান থেকে চলে গেল আর আমি আমার রুমে গিয়ে বসে পড়লাম। তখন রাত্রির উপর খুব রাগ হচ্ছিল। এর কিছুক্ষণ পরেই রাত্রি আমার রুমে আসলো। তখন, ওই আমার ওয়ার্ড্রপের চাবি দে। দিতে পারি, একটা শর্তে। কি সত্য? আমাকে ভালোবাসতে হবে। আমি পারবো না। ওকে, তাহলে এই চাবিও পাবেন না। এমন করিস না রাত্রি, তুই তো আমার আদরের বোন, আমি তো সব সত্যি রাজি। গুড বাই। আর শুনুন, আজ থেকে আর আমায় বোন বোন বলবেন না, বউ বলবেন, শুধুমাত্র বউ। বলবোই তো, তুই হলে আমার ডেঞ্জারাস চাচাতো বউ। মনে থাকে যেন। আর এই নিন চাবি, আর শর্তটা পূরণ করুন। সাথে সাথেই আমি রাত্রির কাছে থেকে চাবিটা নিয়ে ওয়ার্ড্রপটা খুলে একটা প্যান নিয়ে পরে ফেললাম। যদি ওর সাথে রাজি না হতাম তাহলে মনে হয় ইজ্জত সম্মান নিয়ে পৃথিবী নামক গ্রহে থাকতে পারতাম না। এরপর আর কি, ওর শর্ত পূরণ করতে হলো। আমি কি ওকে জড়িয়ে ধরে চুমু খাবো? আমি ওর কাছে যাওয়ার সাথে সাথেই ও নিজেই আমাকে জড়িয়ে ধরে চুমু খাওয়া শুরু করলো। ওর মিষ্টি ঠোঁটের মেয়েলি মাথাল গন্ধে আমি হারিয়ে গেছি এক অজানা সুখের রাজ্যে। বিকেলবেলায়, শিয়াম, বিয়ের তো মাত্র 2 দিন বাকি আছে। বিয়ের বাজারগুলো তো আমরা পরিবারের বড়রা মিলে করব। তারপরেও তোদের পছন্দের কিছু কেনাকাটা থাকলে গিয়ে করে আয়। আব্বু আমাকে আর রাত্রিকে উদ্দেশ্য করে বলল, আমার কিছু কেনার নাই। আপনার না থাকলেও আমার আছে, আর আপনি আমার সাথেই যাবেন। আমার একা শপিংয়ে যেতে ভয় লাগে। পাশ থেকে রাত্রি, আমি যেতে পারবো না, তোর কেনাকাটা আছে, তুই যা। বড় আব্বু, শিয়াম, তোর কি জ্ঞান বুদ্ধি সব দিন দিন লোপ পাচ্ছে? ও একা কি করে শপিংয়ে যাবে? বর্তমান দেশের যে অবস্থা, ও একা বের হওয়া সেভ হবে না। তুইও ওর সঙ্গে যা। তখন আমিও আব্বু বাধ্য ছেলের মতো ওকে নিয়ে শপিংয়ে চলে আসলাম। ও একের পর এক দোকান ঘোরাচ্ছে, মেয়েদের পুরনো অভ্যাস আর কি। একের পর এক দোকান ঘুরবে কিন্তু কিনবে না। আমিও একপাশে একটা জেন্টারের দোকান থেকে একটা সানগ্লাস ও একজোড়া নতুন শু দেখছিলাম, কিন্তু বিয়ের কথাটা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। তাই কিছু না কিনেই দোকান থেকে বেরিয়ে গেলাম। তখনই রাত্রির শপিং করা শেষ। অবশেষে রাত্রিকে নিয়ে একটা রেস্টুরেন্টে নাস্তা করে শপিং থেকে বাসায় চলে আসলাম।
রাতে যখন ঘুমাতে যাব তখন প্রত্যেক দিনের মতো আজও দুধ নিয়ে আমার রুমে আসলো। তবে আজ শুধু দুধ নয়, তার সাথে অন্য কিছুও আছে। এই নিন, এটা আপনার জন্য। এটা কি? আপনার পছন্দের ব্ল্যাক কালারের শার্ট। এটা কখন কিনলি? সেটা আপনার না জানলেও চলবে। আমাকে নিয়ে বিয়ের পর বাইরে ঘুরতে যাওয়ার সময় তখন পরবেন। এখন লক্ষ্মী ছেলের মতো দুধটা খেয়ে চুপটি করে ঘুমিয়ে পড়ুন। এই বলে রাত্রে আমার রুম থেকে চলে যায়, আর আমি দুধটা খেয়েই গভীর ঘুমের দেশে হারিয়ে যাই। এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে যায়। অবশ্যই বিয়ের দিন চলে আসলো। যেহেতু পাত্র আর পাত্রীর বাসা একটাই, সেহেতু বিয়ের দিন পুরো বাড়িকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। জানা অজানা আত্মীয় স্বজন ও প্রতিবেশী আসতে থাকলো। সবাই আমার আর রাত্রির বিয়েকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠলো। কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। কথাই আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। এভাবে নানা ব্যস্ততায় দিনের বেলাটা কাটলো। যখন সন্ধ্যা হয়ে আসলো তখন আমার হার্টবিটটা দ্রুত বাড়তে থাকলো। কারণ সন্ধ্যা 7টায় বিয়ে পড়ানোর সময় ঠিক করা হয়েছে। আজ রাত্রিকে বউ সাথে যা সুন্দর লাগছে না বলে বোঝানো যাব না। ও তো এমনিতেই সুন্দর, কিন্তু আজ বিয়ের বেনারসিতে আরো বেশি সুন্দর লাগছে। আমি 100% নিশ্চিত ভাবে বলতে পারি, আমার গল্পের পাঠক পাঠিকারা রাত্রিকে একবার দেখলেই পাগল হয়ে যাবে। বিনা পয়সায় ওকে দেখে ক্রাশ খাবে, কিন্তু আমি খাই না। হাজার হলেও আমার চাচাতো বোন, ছোটবেলা থেকেই বোন হিসেবে দেখে আসি। আর আমি শিওর হয়ে বলতে পারি, আমার গল্পের পাঠিকারা কেউই আমার চাচাতো বোন রাতের মতো সুন্দর না। কারণ কেউ রাতের মতো হতে পারবে না। তার সৌন্দর্যের বর্ণনা করতে গেলে বিরাট একটা বই লেখা যাবে, তবুও শেষ হবে না। অবশেষে চলে আসলে সেই মহিদক্ষণ, মানে সন্ধ্যা 7টা বাজতে আর 5 মিনিট। আমার সামনে কাজী সাহেব, পাশে আব্বু, চাচা, বড় ভাইয়া ও অন্যান্য মুরব্বীরা। সেখানে সকলের মধ্যমণি আমি। সবাই আমার দিকে চেয়ে আছে। আমি না পারছি সেখান থেকে উঠে পালিয়ে যেতে। তখন বাবা সিয়াম কবুল বল। কি রে সিয়াম, কবুল বল। পাশ থেকে আব্বু। আমি কি করব বুঝতে পারছি না। আমি কবুল বলতে পারবো না, কারণ রাত্রিকে আমার পছন্দ না। কবুল বল। কবুল, কবুল, কবুল। আব্বুর চিৎকারের ভয়ে আমার মুখ থেকে বেরিয়ে গেল। আলহামদুলিল্লাহ। এভাবে পর্যায়ক্রমিক বিবাহের বাকি কাজগুলো সম্পূর্ণ হলো। পাঠক পাঠিকারা নিশ্চয়ই অনেক খুশি হয়েছে যে আমার আর রাত্রির বিয়েটা শেষ পর্যন্ত হলো। কিন্তু এর আমি শোধ নিব। তখন কবুল বলেছিলাম, কারণ আমার তখন কিছুই করার ছিল না। সবাই জানে আমি রাত্রিকে ধর্ষণ করতে চেয়েছি, তাই আমি ওকে বিয়ে করতে বাধ্য। রাত 12টা। বাসার সাথে দাঁড়িয়ে রাতের আকাশের নক্ষত্রগুলো দেখছিলাম আর ভাবছিলাম কি করে রাত্রির মতো একটা প্যারাকে নিয়ে সারা জীবন কাটাবো। তখন এত রাত পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছিস? পেছন থেকে আম্মু, এমনি ভালো লাগছে না। সেটা বললে তো হবে না। আজ তোদের বাসর রাত। মেয়েটা কখন থেকে ঘরে একা বসে আছে, রুমে যা। তখন আম্মুর বাধ্য ছেলের মতো আমার রুমের দিকে এগোতে লাগলো। আজ নিজের রুমের দিকে যেতে ভয় লাগছে। যখন আমার রুমের দরজার সামনে আসলাম, মামা আজ কিন্তু বিড়ালটা মারতে হবে। আমার ফাজিল বন্ধুরা, বাসাতে আবার বিড়াল আসবে কোথা থেকে? মামা ভেতরে গেলে বুঝবা। তখন আর কি আমার ফাজিল বন্ধুরা জোর করে রুমের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল। আমি রুমের ভেতর ঢুকতেই অবাক হয়ে যায়। আজ নিজের রুমটা নিজেই চিনতে পারছি না। আমার রুমটা খুব সুন্দর করে ফুল ও আলো দিয়ে সাজানো। রাত্রি খাটে ঘোমটা দিয়ে বসা ছিল। সেখান থেকে দৌড়ে নেমে এসে আমার পা ধরে সালাম করতে লাগলো। তখন ওই কি করছিস এসব, ছাড়। কেন সালাম করছি? যেটা বাসর রাতে প্রত্যেক স্ত্রীরা তাদের স্বামীকে করে থাকে। এসব ন্যাকামো বন্ধ কর, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ো। এই বলে আমি বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমাতে চলে আসলাম। তখন আপনি সোফায় কেন ঘুমাচ্ছেন? খাটে আসুন। আমি সোফাতেই ঠিক আছি, তোর সাথে এক বিছানায় ঘুমানো অসম্ভব। আপনি যদি খাটে না ঘুমান তাহলে আমিও কিন্তু খাটে ঘুমাবো না। আমি নিচে মেঝেতে শুয়ে পড়লাম। দেখ, এত রাতে মাথা গরম করিস না। তুই আমায় বিয়ে করতে চাইলি, সেটা করেই ফেললি। আমার মতো হ্যান্ডসাম ছেলে, আমার এত ভালো ক্যারিয়ার, আমার বাবার কোটি কোটি টাকা, সব তো পেয়েই গেলি। এখন আমার কাছে আবার কি চাস? আমি কিন্তু আপনাকে সত্যি ভালোবাসি বলেই বিয়ে করেছি। তুই আমার জীবনটা হেল করে দিয়েছিস। তোকে আমি কখনোই মেনে নিব না। আমি উকিলের সাথে কথা বলে আমাদের ডিভোর্স পেপার রেডি করছি। এই কথা বলার পর রাত্রি কাটতে কাটতে রুম থেকে বেরিয়ে চলে যাচ্ছিল। আমি তখন তার হাতটা ধরে এক টান দিয়ে ওকে আমার বুকে নিয়ে আসলাম। ওই কই যাস?
আমি বড় আম্মুর কাছে যাচ্ছি। কেন? আম্মুর কাছে কেন যাবি? আপনার বিচার দিতে। বলবো আপনি আমাকে বকেন আর মেরে বাসর ঘর থেকে বের করে দিয়েছেন। ওই প্লিজ প্লিজ এসব বলিস না। বলবো না, তবে একটা শর্তে। কি সত্য বল। আপনি এখন আমার সাথে খাটে ঘুমাবেন। তখন আমি আর কোনো উপায় না পেয়ে বাধ্য ছেলের মতো ওর কথায় হ্যাঁ বলে দিই। আর এক সমস্যা বাঁধলো, যখন খাটে ঘুমাতে আসলাম, দুজনেই খাটে শুয়ে আছি তখন। এই শুনুন না, আবার কি হলো? আমি না এসব ভারী গহনা আর বেনারসি পরে ঘুমোতে পারছি না। আপনি যদি কিছু মনে না করেন এই গহনাগুলো খুলে ঘুমাই। আসলেই এসব ভারী গহনা আর এত ভারী বেনারসি পরে কেউ ঘুমাতে পারে? এসব ভারী গহনার টুংটাং আওয়াজে ঘুমিয়ে আসবে না তখন। ঠিক আছে, এসব খুলে ঘুমা। আমার কথা শেষ করতে দেরি, রাত্রির সাথে তার বেনারসি শাড়িটা আমার সামনেই খুলে ফেললো, সাথে গহনাগুলো। তার এমন কর্মকাণ্ড দেখে আমি সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম। তারপর আমি একটা চাদর নিয়ে খাটের একপাশে শুয়ে পড়লাম। তখন আমার সাথে রাত্রিও দ্রুত এসে খাটে ঘুমিয়ে পড়লো। তখন আবার ওই আরেকটা কথা বলি, রাগ করবেন না তো? কি বলো? আপনাকে একটু জড়িয়ে ধরি? না, একদম না। ওই কি হলো, আবার কাঁদছিস কেন? আপনি খুব পচা, খুব খারাপ। আমি কি এমন বলেছি হ্যাঁ যে এভাবে রাগ করছেন? একটু জড়িয়ে ধরতে চেয়েছিলাম। রাত্রে বাচ্চাদের মতো কান্না করতে করতে। তোর কাছে মাপ চাই বোন, তুই যা ইচ্ছা তাই কর, তবু কান্দিস না। সাথে সাথে রাতে আমার জড়িয়ে ধরলো। মেয়েদের শরীর যে এত নরম হয় আগে কখনো জানা ছিল না। হারিয়ে দিতে ইচ্ছা করছিল ওর ভালোবাসার গভীরে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি, কারণ আমি ওকে কখনোই মেনে নিতে পারবো না। হাজার হলেও ও আমার চাচাতো বোন। নানা চিন্তা মাথায় ঘুরপাক খেতে খেতে কখন যে রাত্রির উষ্ণ পরশে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। পরের দিন সকালবেলা জানালার কাছের ভেতর দিয়ে সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখে আসতেই আমার সকালের ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর দেখি রাত্রি এখনো ঘুমিয়ে আছে। আমার মাথাটা রাত্রি এখনো তার বুকের সাথে জোরে চেপে ধরে আছে। মনে হচ্ছে কিছুতেই ও আমাকে ছাড়বে না। আমার প্রতিটা নিঃশ্বাস রাত্রির বুকের মধ্যে গিয়ে পড়ছে, সাথে সাথেই ও কেঁপে উঠছে। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে দেখতে এখন একদম কিউট বাচ্চার মতো লাগছে। আমি এক নজরে মুগ্ধ নয়নে ওর দিকে চেয়ে আছি। হঠাৎ করেই রাত্রির ঘুম ভেঙে গেল, সাথে সাথে রাত্রি। সরি, আমি বুঝতে পারিনি কখন সকাল হয়ে গেল। রাতে একটা খুব রোম্যান্টিক স্বপ্ন দেখছিলাম। না ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য চা করে নিয়ে আসছি। এই বলে রাত্রে রান্নাঘরের দিকে চলে গেল। আর আমি এখনো শুয়ে আছি। কিছুক্ষণ পর রাত্রি চা নিয়ে এসে এই নিন আপনার চা। দে। তারপর রাত্রি আমাকে চাটা দিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। আর আমরা এখনো নিচে যাইনি। দুজনে ফ্রেশ হবো, তারপর নিচে যাব। ইতিমধ্যেই দুবার ডাক পড়েছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে যেতে। ততক্ষণেই আমি চাটা খাচ্ছিলাম আর ল্যাপটপটা নিয়ে বিছানায় বসে বসে ঘুতাঘুতি করছিলাম। কিছু সময় পর রাত্রি ওয়াশরুম থেকে গোসল করে চুলের পানি ঝাড়তে ঝাড়তে বের হলো। ওকে দেখেই আমার মাথা ঘুরতেছে। ওকে দেখে যা লাগছে না আপনাদের বলে বোঝাতে পারবো না। একমাত্র যারা বিয়ে করেছেন তারা এই সৌন্দর্যের কথা বুঝতে পারছেন। ও তো এমনিতেই সুন্দরী, এখন টাওয়াল পরা ভেজা চুলে ওর সৌন্দর্য আরো 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। আমার তখন ইচ্ছে করছিল রাত্রিকে জড়িয়ে ধরে ওর ভালোবাসার নেশায় হারিয়ে যেতে। তখন ওই এমন করে কি দেখছেন? কই কিছু না তো। মিথ্যা বলছেন কেন? আপনি আমায় দেখছিলেন। নিজের বউকে নিজে দেখবেন, এতে মিথ্যা বলার কি আছে? তখন আমি সেখানে আর না দাঁড়িয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যাই, কারণ আমি যদি সেই অবস্থায় আর বেশিক্ষণ রাতের সামনে থাকি তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। কাজের মেয়ে এর মধ্যেই অনেকবার ডেকে গেছে নিচে নাস্তা করতে যেতে। ফ্রেশ হয়ে এসে দুজনেই রেডি হয়ে নিচে নাস্তা করতে চলে গেলাম ডাইনিং টেবিলে। এমনিতেই ডাইনিং টেবিলে সবসময় সবাইকে খাওয়ার সার্ভ করতো রাত্রি আর আম্মু। রাত্রি যেহেতু এখন এ বাড়ির নতুন বউ, সেহেতু আম্মু রাত্রিকে খাবার সার্ভ করতে না দিয়ে ডাইনিং টেবিলে আমার সামনের চেয়ারে বসিয়ে দেয়। নাস্তা করছিলাম, এমন সময় আমার পায়ের উপর কারো পায়ের উপস্থিতি টের পেলাম। আমি জানি এটা রাত্রি ছাড়া অন্য কেউ নয়। সে নিজের পা দিয়ে আমার পায়ের উপর সুড়সুড়ি দিচ্ছে। তখন দেখে রাত্রি আমার দিকে তাকিয়ে মুচকে হাসছে। তখন আমি চালাকি করে সেখানে থেকে আমার পাটা সরিয়ে ফেলি। কিছুক্ষণ পর ছোট আম্মু চিৎকার শুনলাম। আমার আর বুঝতে বাকি রইল না যে রাত্রে আমার পা ভেবে ভুল করে ও নিজের আম্মুর পায়ের উপর সুড়সুড়ি দিয়েছে, ফলে ছোট আম্মু এত চিৎকার। আমি নাস্তা শেষ করে বাইকটা নিয়ে বাসা থেকে বেরিয়ে যাই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আজ আমাদের বিয়ে হয়েছে 15 দিন হলো।
সকালবেলা ঘুমিয়ে আছি, হঠাৎ অনুভব করলাম বিছনা আর আমার জামা কাপড় দুটোই ভেজা। তখন শুরু হলো আমার চিল্লানি, ওই শাকচুন্নি, আমার বিছানা ভেজা কেন? আমি কি জানি? তুই জানিস না মানে? সত্যি করে বল, আমার বিছানায় পানি আসলো কি করে? নিশ্চয়ই আপনি রাতের বেলা বিছানা ভিজিয়ে ফেলেছেন না? ও বড় আম্মু গো, তোমার বড় দামড়া ছেলে বিছানা ভিজিয়ে ফেলে। এই বলে রাতের রুমের মধ্যে চিল্লাচ্ছিল। আমি হাত দিয়ে রাতের মুখটা চেপে ধরি। ও বোন গো, তোর ফায়ে পড়ি, চিল্লিয়ে সবাইকে জানিয়ে আমার ইজ্জতের 12টা বাজাস না। ওকে, আমি কাউকে বলবো না, যদি আমার জন্য একটা জিনিস আনেন। কি জিনিস? লাল চুড়ি। ঠিক আছে, যখন মার্কেটে যাব তখন নিয়ে আসবো। এবারে রাত্রিকে কোনো মতে সান্ত্বনা দিয়ে যদি তখন ওর কথায় রাজি না হতাম, তাহলে ইজ্জত নামের জিনিসটা হয়তো আমার আর থাকতো না। আর আমি এটাও জানি যে আমি রাতের বেলা বিছানায় হিসু করিনি, রাত্রেই আমার বিছানায় পানি ঢেলেছে, কারণ আমি সকালবেলা একদমই উঠতে পারি না, তাই রাত্রে এই ব্যবস্থা। এভাবে কেটে গেল আরো কিছুদিন। আমার কানাডা যাওয়ার সময়ও ঘনিয়ে আসছে, আর মাত্র 7 দিন বাকি আছে। রাতের বেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন নে দোস্ত খা। আমার এক বন্ধু আমার দিকে মদের গ্লাস এগিয়ে দিয়ে, না দোস্ত, আমি এসব খাই না, আমার বাবা মায়ের করার নিষেধ আছে, তাছাড়া আমি ড্রিঙ্ক করেছি জানলে আমার বউ খুব রাগ করবে। আরে কিচ্ছু হবে না, মাত্র তো 1 গ্লাস। অবশেষে বন্ধুদের জোরাজুরিতে খেতে হলো। 1 গ্লাস খাওয়ার পর নেশাগ্রস্ত হয়ে নিজে একের পর এক বোতল শেষ করতেছি। রাত 12টা। অবশেষে বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মাথার অবস্থায় হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম। বাসার মেন দরজা খোলা ছিল, তাই একেবারে সিঁড়ি বেয়ে নিজের রুমের সামনে চলে যাই। দরজা নক হতে রাত্রির দরজা খুলে দিল। ওকে দেখেই আমি অবাক হয়ে যাই। রাত্রি আজ খুব সুন্দর করে সাজছে, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, মুখে হালকা মেকআপ, পরনে কালো সিল্কের শাড়ি, সব মিলিয়ে রাত্রিকে এক অস্পরই লাগছিল। অবশ্য রাত্রি আমার জন্য প্রত্যেক দিনেই এমন করে সাজে। আজ আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি রাত্রিকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। রাত্রিও মনে করছিল আমি ওকে ভালোবেসে আপন করে নিতে চাচ্ছি, কিন্তু ও তো জানে না আমি নেশার ঘোরে ওর সাথে এসব করছি। বিছানায় শুয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে রাত্রির বুক থেকে রাত্রির শাড়ির আঁচলটা ফেলে দিই। তখন আমি ওর ঠোঁটে ও সারা শরীরে পাগলের মতো চুমু দিতে শুরু করি। একে একে আমি রাত্রির গা থেকে সব কাপড় খুলে ফেলি। দুজনে আবদ্ধ হয়ে যাই স্বামী স্ত্রীর পবিত্র মিলনে। পরের দিন সকালবেলা ভোরের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল। এতক্ষণে নেশাটাও অনেকটা কেটে গেছে, কিন্তু আমি এ কি দেখছি, আমার আর রাত্রির গায়ে কোনো কাপড় নেই, শুধুমাত্র বিছানার চাদরটা দুজনের গায়ের উপর রয়েছে। তখন গত রাতের ঘটনার কথা মনে পড়তেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি এ কি করলাম? আমি তো রাত্রির জীবনটা নষ্ট করে দিয়েছি। আমি কখনোই তাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। আবার মাথায় কোনো কাজ করছে না। রাত্রি এখনো চুপি করে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে কতই না নিষ্পাপ লাগছে। গত রাতের ঘটনা মনে আসতেই নিজেই নিজের উপর ঘৃণা হচ্ছে। হঠাৎ করে রাত্রির ঘুম ভেঙে গেল। তখন এই আপনার কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? না, কিছু না। তারপর আমি বিছানা থেকে তাড়াতাড়ি উঠে জামা কাপড় পরে তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে যাই। রাত্রির সামনে যতই থাকছি তত নিজেকে ছোট মনে হচ্ছে। বাসার কিছু তো দূরে একটা চায়ের টং দোকানের সামনে এসে, মামা একটা চা দেন তো। মামা তোমার এত চিন্তিত দেখাচ্ছে কেন? না, কিছু না। এই নাও মামা চা। দেন। তখন সেখান থেকে চাটা খেয়ে তাড়াতাড়ি বিল মিটিয়ে ফার্মেসিতে চলে যাই। ফার্মেসি থেকে একটা দরকারি জিনিস নিয়ে সেখান থেকে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাসায় চলে যাই। রুমে গিয়ে দেখি রাত্রি ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে। রাত্রি, এইদিকে শোন। বলুন, কি বলবেন? তখন আমি রাত্রির হাতটা শক্ত করে চেপে ধরে, বোন তুই আমায় মাফ করে দে, আমি তোর জীবনটা নষ্ট করতে চাইনি। আমি গত রাতে যা করেছি তা আমি নিজের ইচ্ছাতেই করিনি। আমি নেশাগ্রস্ত ছিলাম। আমি বাইরে থেকে আসার সময় ফার্মেসি থেকে এই পিলটা নিয়ে এসেছি। এটা খেলে তোর প্রেগনেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আর কেউ কিছু জানতেও পারবে না। প্লিজ তুই আমায় ক্ষমা করে দে, আর গত রাতে যা হয়েছে ভুলে যা। এক নিঃশেষে কথাগুলো রাত্রিকে বললাম। আমার কথাগুলো শোনার পর রাত্রির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। ফিলটা হাতে নিয়েই ও কাঁদতে কাঁদতে রুম থেকে চলে যায়। সেদিনের পর থেকে রাত্রি আর কখনো আমার সামনে আসতো না, যদি বিশেষ কোনো প্রয়োজন না পড়তো। যদি আসতেও আমি কোনো কিছু বললেও ও এড়িয়ে যেত। রাতে যখন ঘুমাতে আসতো তখন খাটের মাঝখানে কোলবালিশটা দিয়ে আমার বিপরীতের মুখ হয়ে ঘুমিয়ে পড়তো। এভাবে ও দিনের পর দিন ও আমায় অবহেলা এড়িয়েই চলতে শুরু করে।
দেখতে দেখতে আমার পড়াশোনার জন্য কানাডা যাওয়ার দিনও চলে আসলো। আজ আমি কানাডা চলে যাচ্ছি। সবাই আমি চলে যাচ্ছি বলে ভারাক্রান্ত মন করে বসে আছে, কিন্তু আমার নজর রাত্রির দিকে। আমি ভাবছিলাম রাত্রি আজ আমায় আটকাবে, সে এসে বলবে আপনি যেয়েন না, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। কিন্তু সে সারাদিনে একবারও আমার সামনে আসলো না। আমি আজ চলে যাচ্ছি জেনেও। আম্মুকে দিয়ে ওকে ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু সে কাজ করছে, আসতে পারবে না বলে এড়িয়ে যায়। অবশ্য আসবেও কেন, আমি ওর সাথে যা করেছি ও কোনোদিনও আমায় ক্ষমা করতে পারবে না। অবশেষে মন খারাপ করে এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। গাড়িতে বসে আছি, রাত্রির কথা খুব মনে পড়ছে। এ কয়দিনে রাত্রির অবহেলাগুলো আমায় হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে আমিও মনের অজান্তেই রাত্রিকে ভালোবেসে ফেলেছি। এয়ারপোর্টে চলে আসলাম, রাত 8টায় ফ্লাইট। অবশেষে পাড়ি জমালাম নিজের ক্যারিয়ারের জন্য নিজের মাতৃভূমি থেকে এই অচেনা দেশে। নতুন দেশ, নতুন মানুষ। 2 বছর লাগবে পিএইচডি কমপ্লিট করতে। পড়াশোনা ভালোই চলছিল। রাত্রির কথা খুব মনে পড়তো, বিশেষ করে যখন একা থাকতাম। প্রত্যেক দিন রাতে আম্মুকে ফোন দিতাম। যখন আম্মুর সাথে কথা বলতাম তখন রাত্রিকে ফোন দিতে বললে ও কথা বলবে না বলে এড়িয়ে যেত। রাত্রি মোবাইলে ফোন দিলে কখনো ফোন ওয়েটিং, কখনো ফোন বন্ধ পেতাম। একদিন রাত্রে আম্মু ফোন দিয়ে, হ্যালো সিয়াম, হ্যাঁ আম্মু বলো। তোর জন্য একটা সুখবর আছে। কি আম্মু? রাত্রি প্রেগনেন্ট। কি? হ্যাঁ রে, এতদিন পর আমি আমার নাতি নাতনির মুখ দেখব, তাকে নিয়ে আমি সারাদিন খেলবো। আম্মু এখন রাখছি, আমি পরে কল করব। এই বলে আমি ফোন রেখে দিই। রাত্রির উপর খুব রাগ হচ্ছিল। রাত্রি এত বড় বেইমানিটা আমার সাথে করতে পারলো। ওই দিন আমি ওর সাথে যা করেছিলাম সে তো পিল খেয়ে নিয়েছিল। বিজ্ঞানের ছাত্র হওয়ায় আমি যতটুকু জানি পিল খাওয়ার পর কারো প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তার মানে কি রাত্রি অন্য কারোর সাথে? ছি, এর জন্য রাত্রি আমাকে এভাবে এড়িয়ে যেত। যখনই ফোন করতাম তখনই তার ফোন ওয়েটিংয়ে পেতাম। ও বললেই পারতো অন্য কাউকে ভালোবাসে, আমি নিজেই ওকে ওর হাতে তুলে দিতাম। কিন্তু এভাবে সবার আড়ালে নষ্টামি করছে, আমি কখনোই রাত্রিকে ক্ষমা করব না। এর শেষ আমি দেখেই ছাড়বো। আজ কানাডা আসি 1 বছর। এখন পর্যন্ত রাত্রির সাথে একবার কথা পর্যন্ত হয়নি। রাত্রে শুয়ে আছি, তখন আম্মুর ফোন। হ্যালো আম্মু। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ আম্মু, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তোর জন্য একটা সুখবর আছে। কি আম্মু? তুই বাবা হয়েছিস। আমাদের ঘর আলো করে ছোট্ট একটা রাজকন্যা এসেছে, আমার নাতনি। কথাটা শোনার পর আমার নিঃশ্বাস আটকে যায়, কারণ আমি ভালো করে জানি এই সন্তানের বাবা আমি না, অন্য কেউ। এটা রাত্রি আর অন্য কারো নষ্টামির ফসল। এভাবে আরো কিছুক্ষণ কথা বলার পর আমি ফোন রেখে দিই। এভাবে দেখতে দেখতে আমার পিএইচডি কমপ্লিট করা হয়ে যায়। আজ আমি বাড়ি যাচ্ছি, অনেক পর বাড়ি যাচ্ছি, প্রায় 2 বছর পর। অবশ্য রেজাল্ট ভালো হওয়ার কারণে এই কানাডাতেই জবের অফার আসছিল, কিন্তু আমি না করে দিয়েছি। তাই দেশেই জব করব বলে ঠিক করেছি। দেশে যে আমাকে যেতেই হবে, শেষবারের মতো রাত্রির মুখোমুখি আমাকে হতেই হবে। আমার কিছু প্রশ্নের জবাব যে তাকে দিতেই হবে। অবশেষে দীর্ঘ 2 বছরের সফর শেষে ফিরে যাচ্ছি নিজের মাতৃভূমিতে। সকাল 10টায় বিমান ল্যান্ড করলো চট্টগ্রাম শহর আমানত বিমানবন্দরে। দীর্ঘ 1 ঘন্টা ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের ভেতর থেকে বাইরে বের হলাম। পরিবারের সবাই আমাকে দেখা মাত্রই হাত মারল। আমি দূরে থেকে আব্বুর কোলে একটা বেবি দেখতে পেলাম। তখন এটা তোর মেয়ে, আমাদের নাতনি সিমরাত। সিমরার নামটা শুনে আমার বুকটা ধুপ করে উঠল, কারণ বিয়ের আগে রাত্রি আমায় প্রায় বলতো যখন আমাদের বিয়ে হবে তখন নাকি আমাদের একটা মেয়ে হবে, মেয়ের নাম হবে সিমরাত। সিয়াম নামের সাথে মিল রেখে বাচ্চা মেয়েটাকে দেখে আমার অনেকটা মায়া হলো। একদম রাত্রির মতো কিউট পিচ্ছি। পরিবারের সবাই আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসছে, শুধুমাত্র একজন ছাড়া, যাকে আমার 2 নয়ন খুঁজছে। সে আর কেউ না, রাত্রি। অবশ্যই সে হাসবেও বা কেন, আমি তো এখন আর ওর কেউ না, ওর মনের মধ্যে অন্য কেউ আছে। অবশেষে 3 ঘন্টা লাগলো বাসায় আসতে। আজ আমি আসবো বলে পুরো বাড়িতে অনেক খুশির আমেজ। সবাই আমাকে নিয়েই পড়ে আছে। আমাকে দেখে বাড়ির কাজের লোকটি পর্যন্ত দৌড়ে আসলো, শুধু একজন ছাড়া। বাড়িতে সবাই দেখছি, শুধুমাত্র রাত্রিকে ছাড়া। আম্মুকে একবার রাত্রির কথা জিজ্ঞেস করতে আম্মু এড়িয়ে যায়। তখন সিয়াম, তুই এত দূর থেকে জার্নি করে আসছিস, ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। তখন আমি ফ্রেশ হতে আমার রুমের দিকে চলে যাই। রুমের ভেতর ঢুকতেই আমি অবাক হয়ে যাই। আমার রুমটা খুব সুন্দর করে সাজানো, একেবারে আমাদের বাসর রাতের মতো। আমি আরো অবাক হয়ে যাই যখন আমার রুমের মধ্যে একটা পরী দেখতে পাই। পরীটা আর কেউ না,
এটা হলো রাত্রি। রাত্রি অনেক সুন্দর করে সেজেছে, আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু মুখটা অনেক মায়াবী লাগছে। আমি রুমে ঢুকেই রুমের দরজাটা আটকিয়ে দিই। আমি এভাবে দরজা আটকাতে দেখে রাত্রি কিছুটা ভয় পেয়ে যায়। তখন কেমন আছেন? খুব ভালো আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করবেন না? কি জিজ্ঞেস করবো? তুই কতটা ভালো আছিস দেখতেই তো পারছি। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? তোর মতো নষ্টা মেয়ের সাথে কথা বলতেই আমার বিবেকে বাজছে। তারপরও তোর কাছে আমার কিছু প্রশ্নের জবাব রয়েছে। কি বলুন? সত্যি করে বল, এই সন্তান কার? কেন আপনার? আর মিথ্যা বলিস না। তোদের মতো নষ্টা মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে। কেন করছেন এমন? এই সন্তান আপনার হয়তো কার? আমি ভেবেছিলাম এই কয়দিন আপনাকে অবহেলা করলে আপনি আমার ভালোবাসাটা বুঝতে পারবেন, কিন্তু আমি তো জানতাম না যে আপনি আমাকে কোনোদিনও ভালোই বাসেননি। আর এই সন্তান আপনার। আমাকে আর আমার সন্তানকে আপনার স্বীকৃতি দিতে হবে না। আমি কাল সকালেই আমার সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। শুধুমাত্র আজকের রাতটুকু আমায় বাড়িতে থাকতে দিন। আরে যা যা, তোর মতো নষ্টা মেয়েদের সাথে আমি এমনিতেই আমার বাকি জীবনগুলো কাটাতে চাই না। তোকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দেবো। এই কথা বলে আমি ফ্রেশ হতে চলে যাই। রাতের বেলা ঘুমানোর সময় একটা বালিশ নিয়ে আমি সবাই ঘুমাতে চলে যাই, কারণ রাত্রির মধ্যে একটা নষ্টা মেয়ের সাথে ঘুমানো অসম্ভব। অবশ্য এত কিছু হওয়ার পরও রাতের ঘুমানোর সময় অনেকবার তার সাথে খাটে ঘুমানোর জন্য ডেকেছে, আমি যাইনি। পরের দিন সকালবেলা একটা বাজে স্বপ্ন দেখে খুব সকালবেলায় ঘুমটা ভেঙে গেল, কিন্তু বিছানায় তাকিয়ে দেখি রুমের মধ্যে রাত্রি নাই, সাথে সিমরাতও। তখন আমার গত রাতে রাত্রির কথা মনে পড়লো। তখন আমি তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে সারা বাড়ি খুঁজলাম, কিন্তু রাত্রি ও সিমরাতকে কোথাও খুঁজে পেলাম না। তখন আমি দৌড়ে আবার রুমে চলে আসলাম। তখন বিছানার উপর একটা চিঠি আমার চোখে পড়লো। চিঠিটা খুলে পড়তেই আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। চিঠিটা ছিল রাত্রির, যা সে আমার জন্য লিখে গেছে। চিঠিতে লেখা ছিল, প্রিয় স্বামী, আমি চলে যাচ্ছি। আমি আপনার থেকে এত বেশি দূরে চলে যাচ্ছি যাতে আপনি আমায় আর কোনো দিনও খুঁজে না পান। কিন্তু আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে সব সময় ভালো রাখেন। অনেক আশা ছিল আপনার স্ত্রী হয়ে বাকি জীবনগুলো কাটাতে, কিন্তু সৃষ্টিকর্তা মনে হয় তা চান না। তাই হয়তো শেষ চেষ্টা করেও আপনার ঘর করতে পারলাম না। কি করব বলুন? আপনাকে যে ছোটবেলা থেকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। আপনারা তো অবহেলার পরও চেষ্টা করেছিলাম আপনার মনে একটু জায়গা করে নিতে, কিন্তু আমি ব্যর্থ। এত কিছু হওয়ার পরও চাইছিলাম আপনার সন্তানের মুখের দিকে যে বাকি জীবনগুলো কাটিয়ে দিতে, কিন্তু আপনি গত রাতে আমায় যে অপমাত্রা দিয়েছেন সেটা আর সহ্য করতে পারলাম না। একজন মেয়ের সবচেয়ে দামি জিনিস হলো তার ইজ্জত। আপনি কিনা স্বামী হয়ে আমার ইজ্জতের উপর প্রশ্ন করেছেন। বলছেন সিমরাত আপনার মেয়ে নয়, আমার আর অন্য কোনো নষ্টামের ফসল। ছি 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 ছি। আপনার কথাগুলো শোনার পর আমি সেই মুহূর্তেই আত্মহত্যা করতাম। শুধু পারিনি আমার নিষ্পাপ মেয়েটার মুখের দিকে তাকিয়ে। আমি মরে গেলে আমার সন্তানের কি হবে? ওকে তো আপনি আপনার সন্তান হিসেবে মানেনি না। তাই আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে আমাদের ছায়াও আপনার জীবনে আর পড়বে না। আর আপনাকে শেষবারের মতো একটা সত্য কথা বলে যেতে চাই, সিমরাত আপনারই মেয়ে। নেশাগ্রস্ত রাতে আপনি আমার সাথে যা করেছেন তারই ফসল। তখন আমার এই সন্তান না হবার জন্য যে পিল খেতে দিয়েছিলেন, আমি সেদিন পিলটা খাইনি, ফেলে দিয়েছিলাম। কি করব বলুন? আমাদের কর্মকাণ্ডের ফলটা তো আমার সন্তানকে ভোগ করতে দিতে পারি না। আর আমি সব সময় দোয়া করি আপনি যেন ভালো থাকেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। এতদিন তো সব কিছু আমিই খেয়াল রাখতাম, কিন্তু আমি তো আর থাকবো না। আর হ্যাঁ, আমার একটা শেষ অনুরোধ রাখবেন, প্লিজ। আপনার মনের মতো কোনো মেয়েকে বিয়ে করে নেবেন যে আপনার খেয়াল রাখবে। আমার হাত দিয়ে কলম আর চলছে না। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ইতি, আপনার অপছন্দের নষ্টা বউ রাত্রি। চিঠিটা পড়েই আমি জোরে একটা চিৎকার দিই। আমার চিৎকার শুনে সবাই দৌড়ে আমার রুমে আসে। তখন কি হয়েছে বাবা, তুই এভাবে কাঁদছিস কেন? তখন আমি কাঁদতে কাঁদতে সবার দিকে রাত্রির লেখা চিঠিটা এগিয়ে দিই। চিঠিটা পড়েই সবাই কাঁদতে থাকলো। তখন আম্মু বলতে থাকলো, মেয়েটাকে আজ পর্যন্ত একটুও সুখ দিস নাই। ও তোকে সত্যি খুব ভালোবাসতো। তুই এমন একজনকে হারিয়েছিস যে তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসতো। আর হ্যাঁ, ওই দিন রাত্রি যখন বলল তুই ওকে ধর্ষণ করতে চেয়েছিস, তখন আমরা সবাই কেন যেন তোর কথা শুনতে চাইনি। জানোস, আমরা সবাই চাচ্ছিলাম তোর সাথে রাত্রি বিয়ে হোক,
কারণ আমরা জানি আমার ছেলে কোনো মেয়েকে ধর্ষণ তো দূরে থাক, কোনো মেয়ের সাথে চোখে চোখ রেখে কথা বলে না। আমরা এটা জানি তুই কখনো রাত্রির সাথে বিয়েতে রাজি হবি না, তাই আমরা রাত্রির এই প্ল্যানের সাথে সাথে হাত মেলাই। তোকে ধর্ষক বানিয়ে ব্ল্যাকমেল করলে তবে তুই বিয়েতে রাজি হবি, কারণ একমাত্র রাত্রি ছিল তোর স্ত্রী হওয়ার যোগ্য। কিন্তু তুই এর মূল্য বুঝতে পারলি না। রাত্রির মতো অমূল্য জীবন সঙ্গীকে তুই হারিয়ে ফেলেছিস। এই কথা বলে আম্মু কাঁদতে কাঁদতে আমার রুম থেকে চলে যায়। চাচা চাচি সহ পরিবারের সবাই একে একে আমাকে দোষারোপ করছে। আমি তাদের কথায় কান না দিয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম রাত্রিকে খুঁজতে। রাস্তায় যাকেই দেখছি তাকে রাত্রির ছবি দেখে তাকে জিজ্ঞেস করছি, কিন্তু কেউই রাত্রির খোঁজ দিতে পারলো না। আমি রাত্রিকে পাগলের মতো খুঁজতেই থাকলাম। এইদিকে রাত্রি 1 বছরের সন্তান সিমাজকে কোলে নিয়ে রাস্তার মধ্যে দিয়ে আনমনে হাঁটছিল, আর সিয়ামের সাথে কাটানো পুরনো দিনগুলির কথা ভেবে ভেবে চোখ দিয়ে বৃষ্টির মতো জল পড়ছিল, আর মনে মনে বলছে, এখন আমি কোথায় যাব? এই শহরে আমার তো চেনা পরিচিত কেউ নেই যে তার কাছে যাব। নিজের মা বাবার কাছে যাব সেটা তো সম্ভব নয়। আমার সন্তান নিয়ে কোথায় যাব আমি? কার কাছে আশ্রয় নিব? তখন হঠাৎ করে একটা বড় বাস রাত্রির সামনে চলে আসে। যেই মাত্র অ্যাক্সিডেন্ট হবে সেই মাত্র কে একজন এসে রাত্রিকে হিরোর মতো বাঁচিয়ে নেয়। তখন এইভাবে কেউ রাস্তার মধ্যে দিয়ে হাঁটে? আর একটু হলেই তো অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। দুর্ঘটনা ঘটে মারা গেলে তো ভালোই হতো। কি হবে নষ্টামের অপবাদ নিয়ে বেঁচে থেকে? অচেনা লোকটি রাত্রিকে একটা থাপ্পড় মারে। পাগলামি বন্ধ করুন, আপনি কেন মরতে চান? তখন রাত্রি কাঁদতে কাঁদতে তার সাথে সিএমের জীবনের ঘটে যাওয়া সবকিছু খুলে বলে। তখন আমি জয়, আপনি যদি চান আমাদের সাথে আমাদের বাড়িতে থাকতে পারেন। বাড়িতে আমার মা আর এক ছোট বোন আছে। আমায় করুণা করছেন? করুণা না, শুধুমাত্র বন্ধু হিসেবে বন্ধুর বিপদে পাশে থাকতে চাইছি। অবশেষে জয়ের জড়াজড়িতে রাত্রি আর জয়ের সাথে যেতে না করতে পারো না। জয়কে দেখে রাত্রির ভালো মানুষই মনে হলো। গল্পের অচেনা লোকটি হলো জয়। পুরো নাম জয় আহমেদ, শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান, যে এ ইন্ডাস্ট্রির মালিক। অবশেষে জয় রাত্রি ও সিমরাটকে নিয়ে তার বাসায় চলে আসলো। তখন আম্মু, দেখো কে এসেছে। কে? এ কি আমার বৌমা? যাক বাবা, শেষমেশ কোনো মেয়েকে তোর পছন্দ হলো। জয় মা রাত্রির দিকে তাকিয়ে মুস্কি হেসে, আম্মু তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। আমি যেমনটা ভাবছি তেমনটা নয় মানে? তখন জয় রাত্রির সম্পর্কে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর জয়ের মা, মা তুমি আজ থেকে আমার কাছেই থাকবে। আজ থেকে আমার 2 মেয়ে, রাত্রি ও নীলা। নীলা হলো জয়ের একমাত্র আদরের বোন। দেখতে যেমন সুন্দরী তেমনই দুষ্টু। জয়ের মার কথা শুনে রাত্রির আবেগ ধরে রাখতে না পেরে জয়ের মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তখন হেই পাগলি মেয়ে, একদম কাঁদবি না। দেখি দেখি আমার দিদি ভাই সিমরাতকে আমার কোলে দাও। এই বলে সিমরাতকে নিয়ে জয়ের মা আদর করতে থাকলো। তখন মা, আমার পাগলিটা কই? এই তো ভাইয়া, আমি এখানে। পাশ থেকে জয়ের বোন নীলা, আমার পাগলি বোনটা কি করে? এই তো ভাইয়া, পড়ছিলাম। তা এই কি আমার ভাবি? যাক বাবা, এতদিনে একটা কাজের কাজ করেছিস তুই। তেমন কিছু নয়। এটা বলে জয় একটা মুচকে হাসি দিয়ে উপরে তার রুমে চলে গেল ফ্রেশ হতে। এভাবে কিছুদিন কেটে যায়। ইতিমধ্যে জয় রাত্রিকে জয়ের বিজনেস কাজে নিজের অ্যাসিস্ট্যান্ট করে নেয়। সাথে সাথে রাত্রিকে ভার্সিটিতেও ভর্তি করে দেয়, কারণ সিএমের সাথে বিয়ে হয়ে যাওয়ার কারণেই ইন্টার পরে রাত্রির ভার্সিটিতে ভর্তি হয়নি। এদিকে আমার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। সারাদিন এই দিক সেই দিক রাত্রিকে পাগলের মতো খুঁজতে থাকে, আর রাত হলে নেশা করে বাড়ি ফিরি। রুমে গিয়ে সারা রাত রাত্রির ছবির সামনে দাঁড়িয়ে কেঁদে কাটিয়ে দিই। আমার এই অবস্থা দেখে আব্বু আম্মু সহ পরিবারের সবাই চোখের জল ফেলতো। থানা পুলিশ করেও রাত্রির কোনো খোঁজ পাইনি। ইতিমধ্যে পরিবারের সবাই মিলে আমার কয়েকবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাদের সবাইকে পরিষ্কার করে বলে দিছি আমি রাত্রির জায়গা কাউকে বসাতে পারবো না। ওইদিকে সারাক্ষণ রাত্রির জয়ের সাথে থাকলেও জয়ের প্রতি তার কোনো ফিলিংস তৈরি হয় না। তার মন প্রাণ জুড়ে এখনো সিয়ামেই রয়েছে। এইভাবে দেখতে দেখতে কেটে যায় 5টি বছর। সবাই এখন রাত্রিকে প্রায় ভুলেই গেছে, আর সিয়াম আগের মতোই রয়েছে। সারাদিন রাত্রিকে খোঁজা আর রাত হলে মাতাল হয়ে বাসায় ফেরা। একদিন হঠাৎ করে শপিং মলে আমি পকেট থেকে ফোনটা বের করে কথা বলছিলাম। তখন এই যে আঙ্কেল, আপনার পার্সটা পড়ে গেছে।
পেছন থেকে পিচ্ছি মেয়ে। আমি পেছনে তাকিয়ে দেখি একটা পিচ্ছি মেয়ে আমার পাশটা নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো পকেট থেকে ফোন বের করার সময় হয়তো পাশটা পড়ে গিয়েছে। মেয়েটাকে দেখে আমার খুব মায়া হলো, মনে হলো আমার আপন কেউ। বয়স বছর 6 হবে তখন। মামুনি, কি করে বুঝলে এটা আমার পাশ? আমি পড়ে যেতে দেখেছিলাম। তাই? আর তোমার এই অবস্থা কেন? অপরিষ্কার জামা, লম্বা লম্বা চুল, দাড়ি, দেখতে খুব বাজে লাগছে। আজ গিয়ে দাড়ি চুল কেটে সুন্দর একটা জামা পরবে, একদম গুড বয়ের মতো ভালো হয়ে যাবে। পিচ্ছিটার বাচ্চা বাচ্চা কথাগুলো আমার খুব ভালো লাগলো। হয়তো আমার মেয়ে থাকলে আজ এমন ভাবেই শাসন করতো তখন। ঠিক আছে মামুনি, আজ থেকে আমি গুড বয়ের মতো ভালো হয়ে যাব। মামুনি, তোমার নাম কি? তখনই, এই সিমরাত, তোমাকে বলেছিলাম না অপরিচিত কারোর সাথে কথা না বলতে। আন্টি, এই আঙ্কেলটার পাশটা পড়ে গিয়েছিল, তাই সেটা তুলে দিচ্ছিলাম। সিমরাত নামটা শুনতেই আমার বুকে চিনচিন ব্যথা অনুভব হলো। তখনই, এ বাচ্চা মেয়েটার নাম কি বললেন? পিচিটাকে দেখিয়ে নীলাকে বললাম, শুনুন, সেটা আপনাকে জানতে হবে না। দেখতে তো পুরো ভাল্লুকের মতো, কোথাকার না কোথাকার কোন ছেলে ধরা। নীলা আমাকে উদ্দেশ্য করে বলল, এই যে মিস, আমার বর্তমান অবস্থা হয়তো আমাকে দেখে ভাল্লুকের মতো লাগছে, কিন্তু আমি মোটেও ছেলে ধরা নই। আপনাদের মতো লোকজনকে না ভালো করেই চেনা আছে। এই বলে নীলা গজ গজ করতে করতে সিমরাতকে নিয়ে গাড়িতে করে চলে যায়। আর আমি সেখানে একদৃষ্টিতে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। আর পিসি সিমরাতের বলে যাওয়া কথাগুলো এখনো আমার কানে বাজতেছে। তাই সিদ্ধান্ত নিলাম আজ থেকে নিজেকে চেঞ্জ করে ফেলবো। সবাই এখন থেকে এক নতুন সিয়ামকে দেখবে। ভাবতে অবাক লাগছে, ভার্সিটির সব মেয়েদের ক্রাশ থাকা ছেলেটা আজ এতটা খারাপ হয়ে গেছে যে দেখতে ভাল্লুকের মতোই লাগছে। তাই আর দেরি না করে বাইকটা নিয়ে সেখান থেকে বাড়ি চলে যাই। আমার এত তাড়াতাড়ি বাড়িতে ফিরতে দেখে পরিবারের সবাই অবাক। সবাই আরো বেশি অবাক হয় আজ আমি নেশা করিনি বলে। তখনই, আম্মু, আমি কাল থেকে ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করতে চাই। আমার কথা শুনে পরিবারের সবার মুখের হাসি রেখা ও হতবাক হতে দেখা যায়। তখনই, আমি জানতাম আল্লাহ আমার কথা শুনবে। এতদিন পর তিনি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। তখন আমি সেখানে আর না দাঁড়িয়ে সোজা নিজের রুমে চলে আসলাম। আমি কাল থেকে আমার নতুন করে পথ চলা, ভার্সিটিতে যেতে হবে। তাই কাল সকালের মধ্যেই নিজেকে চেঞ্জ করে ফেলতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র ছিলাম বলে তাই নিজের পড়া বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে জয়েন করার জন্য অর্ডার এসেছিল। তার উপর বিদেশ থেকে পিএইচডি কমপ্লিট করেছি। আগে জয়েন করতে বললেও আমি না করে দিয়েছি। তাই রাতের মধ্যে ভার্সিটির উপাচার্য স্যারের কাছে ফোন করে সবকিছু ব্যবস্থা করে ফেলি আর বলে দিই আমি কাল থেকেই জয়েন করব। আমি জয়েন করব শুনে উপাচার্য স্যার খুব খুশি হলেন। পরের দিন সকালবেলা রেডি হয়ে ভার্সিটি যাওয়ার জন্য বের হচ্ছিলাম। তখন সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। তখন, তোমরা সবাই এভাবে হা করে তাকিয়ে আছো কেন? সবাইকে উদ্দেশ্য করে বললাম, ভাই, তোকে দেখে যা লাগছে না বলে বোঝাতে পারবো না। ভার্সিটির যে কোনো মেয়ে তোকে দেখে মাত্র প্রেমে পড়ে যাবে। সিয়াম আজ কালো কোট, টাই, কালো শু পরেছে। সব মিলিয়ে সিয়ামকে যা লাগছে না বলে বোঝানো যাবে না। কেউ বলবে না এই হলো 2 দিন আগের সেই মাতাল সিয়াম। তখন আমি তাদের কথায় পাত্তা না দিয়ে আম্মুকে সালাম করেই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটি গেট দিয়ে ঢুকতেই ভার্সিটির সব ছেলে মেয়েরা আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি কারোর সাথে ধাক্কার অনুভব করলাম। দেখলাম একটা মেয়ে। তাকে দেখি মেয়েটা আর অন্য কেউ না, গতকালের সে ঝগড়ুটে মেয়েটা। এদিকে নীলা সিয়ামকে দেখা মাত্রই ক্রাশ খেলো। এক কথায় বলতে গেলে প্রথম দেখায় প্রেম। তখন, এই, আপনি গতকালের সেই ভাল্লুকটা না? আমি সেই ভাল্লুকটা। আপনি আমাদের ভার্সিটিতে কি করছেন? আর এক রাতের মধ্যে এত পরিবর্তন কি করে? এটা তোমার না জানলেও চলবে। আর আমি এই ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করেছি, সো আমায় রেসপেক্ট দিয়ে কথা বলবে। এই বলে আমি উপাচার্য স্যারের অফিসের দিকে চলে গেলাম। আর নীলা অবাক হয়ে এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। কিছুই তার মাথায় ঢুকছে না। কিছুতেই সে 2 দিয়ে 4 মেলাতে পারছে না। এক রাতের মধ্যে একটা মানুষ এতটা পরিবর্তন কি করে সম্ভব? তার মধ্যে তিনি নাকি আবার আমাদের ভার্সিটির লেকচারার। নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব চিন্তা করছে। ক্লাস শুরুর ঘন্টার আওয়াজে নীলার ধ্যান ভাঙলো। তাই সে তাড়াহুড়ো করে নিজের ক্লাসের দিকে চলে গেল। ক্লাসে নীলা সহ অন্যান্য সহপাঠীরা বসে বসে আড্ডা দিচ্ছিল। তখনই
উপাচার্য স্যার ক্লাসের মধ্যে ঢুকলো, তবে তিনি একা না, সাথে সিয়ামকে নিয়ে। সবাই উপাচার্য স্যারকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেল। তখন এভরিবডি স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ভালো স্যার, আপনি? আমিও ভালো। আজ আমি তোমাদের ক্লাস কেন এসেছি জানো? নো স্যার। সকল স্টুডেন্ট একসাথে। আজ তোমাদের সাথে একজনকে পরিচয় করে দিতে আসছি। আজ আমার সাথে যে এসেছে সে হলো সিয়াম আহমেদ। সিয়াম আহমেদ ভার্সিটির স্টুডেন্ট ছিল। ও আমাদের ভার্সিটির গর্ব। ও এই ভার্সিটির প্রথম বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। কিছুদিন আগেও কানাডা থেকে অ্যাপ্লাইড ক্যাসিমিরোতে পিএইচডি করে এসেছে। ও আজই আমাদের ভার্সিটিতে নতুন লেকচারার হিসেবে জয়েন করেছে। ও আজ থেকে তোমাদের ক্লাস টিচার। অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগের প্রথম ঘন্টা থেকে সিয়াম নেবে। উপাচার্য স্যার আমাকে দেখিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল। ক্লাসের সব ছাত্রছাত্রীরা সবাই সিয়ামের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সিয়াম যে ভার্সিটির লেকচারার হতে পারে কারো বিশ্বাসই হলো না। আসলে সিয়ামের বয়সটা এখনো অনেক কম, দেখে মনে হবে এখনো ভার্সিটির স্টুডেন্ট। ক্লাসের সব মেয়েরা সিয়ামের মতো এমন হ্যান্ডসাম লেকচারারকে দেখে প্রথম দেখাই ক্রাশ খেলো। তখন উপাচার্য স্যার আমাকে ক্লাসে রেখে চলে গেলেন। প্রথম দিন হিসেবে সবার সাথে একে একে পরিচিত হচ্ছিলাম। সবাই একে একে নিজেদের পরিচয় দিচ্ছিল। তখন তাকিয়ে দেখি নীলা ও ক্লাসের মধ্যে। তার মানে নীলা অনার্স দ্বিতীয় বর্ষের অ্যাপ্লাইড কেমিস্ট্রির স্টুডেন্ট। যখন নীলার পরিচয় দেওয়ার পালা আসলো তখন সে কিছুই বলতে পারছে না, শুধু থতলাচ্ছিল আর ঘামছিল। এই অবস্থায় দেখে আমার খুব হাসি পাচ্ছিল। আর আমি মনে মনে বলছিলাম, কি মেয়ে রে বাবা, গতকাল আমার সাথে কত ঝগড়া করছিল, আমার মুখের উপর কত কথা বললো, আজ পরিচয় দিতে গিয়েই থতলাচ্ছে। তারপর আমি কিছু কেমিস্ট্রি বিক্রিয়া আলোচনা করে ক্লাস শেষ করে বেরিয়ে গেলাম। আমি ক্লাস থেকে বেরোনোর সাথে সাথেই কে একজন দৌড়ে আমার সামনে চলে আসলো। তাকিয়ে দেখি নীলা। তখন স্যার, গতকালের ব্যবহারের জন্য আমি সরি। আসলে আমি বুঝতে পারিনি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। ঠিক আছে, এখন থেকে ভালো হয়ে যাও। স্যার, আপনি সত্যি আমায় ক্ষমা করেছেন তো? এবার আমার হাত ধরে। এই মেয়ে, এসব কি করছো? আমার হাত ছাড়া বলছি। বললাম না ক্ষমা করে দিয়েছি। ধন্যবাদ স্যার। আমার হাত ছেড়ে দিয়ে। স্যার, একটা কথা বলবো? কি? স্যার, আপনি না দেখতে অনেক সুন্দর, পুরা তামিল হিরোদের মতো। হ্যাঁ, আমি জানি আমি সুন্দর, তোমায় আর বলতে হবে না। স্যার, আপনার নাম্বারটা পেতে পারি? আমি মোবাইল ইউজ করি না। এই বলে আমি সেখান থেকে চলে যাই। সেদিনের বাকি ক্লাসগুলো ভালোই করে বাসায় চলে আসি। আর এইদিকে নীলা ভার্সিটি থেকে যাওয়ার পর শুধু সিয়ামের কথাই মনে পড়ছে সিয়ামের রাগী ও মায়াবী চেহারার কথা। নীলা বুঝতে পারলো সে সিয়ামকে ভালোবেসে ফেলেছে। তাই নীলা সিদ্ধান্ত নিয়ে নিল কাল ভার্সিটি গিয়ে সে সিয়াম স্যারকে প্রপোজ করবে। সে যে করেই হোক সিয়ামকে নিজের করে পেতে চায়। সিয়ামের উপর অন্য কারো নজর পড়ার আগেই সে তার মনের কথা সিয়ামকে বলে দিবে। আর এদিকে রাত্রির পড়াশোনাও শেষ। সে এখন জয়ের অ্যাসিস্ট্যান্ট নয়, জয়ের বিজনেস পার্টনার। রাত্রি এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, যেমনটা সিয়াম চেয়েছিল। রাতের রুমের মধ্যে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। তখন মা, আসবো? নিজের মেয়ের রুমে আসতে আবার পারমিশন লাগে? কি করছিলি? এই তো ল্যাপটপে কিছু ফাইল চেক করছিলাম। তুমি কিছু বলবে? তোর কাছে একটা জিনিস চাইবো মা, দিবি? এমন করে বলছো কেন? মাকে ছেড়ে আসার পর তো আপনাকেই মা বলে ডেকেছি। আর মা মেয়ের কাছে কিছু চাইবে, মেয়ে তা দিবে না, সে কি কখনো হয়? আমি চাই তোর আর জয়ের বিয়ে দিতে। জয় মা রাত্রির হাত ধরে বলল। তখন রাত্রি যা বলল, না, এটা কখনোই সম্ভব না। না করিস না মা, আমি তোর কাছে অনেক আশা নিয়ে এসেছি। মা, তুমি আমার অতীত সম্পর্কে সবকিছু জানার পরেও এই কথা বলছো? মা, আমি বিবাহিতা। আমার স্বামী সিয়াম আমায় না মানলেও আমি এখনো ওনাকে স্বামী হিসেবে মানি। তার জায়গা আমি কখনোই কাউকে দিতে পারবো না। দেখ মা, ছেলে মানুষই করিস না। নিজের জন্য না হলেও তোর এই সন্তানের কথা ভাব। কয়দিন পরও যখন বড় হবে তখন ওর বাবাকে জিজ্ঞেস করবে, তখন তুই কি বলবি? তখন এই সমাজ আমার এই সিমরাত দিদি ভাইকে হেয় করবে। তাছাড়া তোকে জয় খুব ভালোবাসে, তাই আমি এই সম্পর্কের একটা নাম দিতে চাই। মা, আমি তোমার অন্য সব কথা শুনতে রাজি আছি, কিন্তু তুমি প্লিজ আমায় এই কাজটা করতে বলো না। আমি এটা পারবো না মা। দেখ মা, আমি তোকে এখন বিয়ে করতে বলছি না, তুই সময় নে, ভেবে চিনতে পরে তোর মতামত জানাস। তখন রাত্রি দৌড়ে সেখান থেকে কাঁদতে রুম থেকে চলে গেল। রুমে আসার পর থেকে রাত্রি শুধু সিএমের কথায় ভাবতে থাকলো, কি করে সে সিএমের জায়গায় অন্য কাউকে বসাবে। তাছাড়া জয়ের মা অলরেডি 2বার হার্ট অ্যাটাক করেছে। ডাক্তার বলেছে
ওনাকে সবসময় হাসি খুশি টেনশন মুক্ত রাখতে, কারণ আরেকবার হার্ট অ্যাটাক হলে ওনাকে বাঁচানো আর সম্ভব না। তাই শেষমেশ নিজের আবেগের কাছে হেরে গেল, সিদ্ধান্ত নিয়েই নিল নীলা এ বিয়েতে রাজি হওয়ার। তখনই জয় রাত্রির রুমে ঢুকলো। এটা প্রত্যেক দিনের রুটিন। জয় ঘুমানোর আগে একবার সিমরাতকে আদর করে যায়, আর সিমরাতও এখন মনে করে জয়ই ওর বাবা। তখন সিমরাত ঘুমিয়ে পড়েছে। আপনি কি জানেন আপনার মা আপনার আর আমার বিয়ে ঠিক করেছে? চোখ মুছতে মুছতে। এর জন্যই কাঁদছেন? মায়ের এসব কথা ছাড়ুন তো, মা এরকমই। মাকে আমি আপনার সমস্যাটা বুঝিয়ে বলবো, আপনি চিন্তা করবেন না। জয় সিমরাতকে আদর করতে করতে রাত্রিকে কথাগুলো বলল। বুঝিয়ে বললে কি হবে? আপনার কথা শুনে যদি মায়ের আবার কিছু হয়ে যায়, তখন নিজেকে ক্ষমা করতে পারবেন? সেটার জন্যই তো সবসময় কিছু বলতে ভয় পায়। আপনি যদি চান আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আপনি আর মা যেটা ভালো বোঝেন, আমি এসবের মধ্যে নাই। কারণ জয় রাত্রিকে ভালোবেসে ফেলেছে। রাত্রিকে কোনোদিন বলতে পারবে না ভয়ে। যদি রাত্রি রাগ করে তাদের বাড়ি ছেড়ে চলে যায়। বিয়ে করব, তবে একটা শর্তে। কি শর্ত? আমি আপনাকে বিয়ে করব ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কোনো রকম শারীরিক সম্পর্ক হবে না। আমরা উপর থেকে সবার সামনে স্বামী স্ত্রী হলেও ভেতরে ভেতরে আমরা আগে যেমন বন্ধুর মতো ছিলাম তেমনই থাকবো। ঠিক আছে, আপনি যেমনটা চান তেমনই হবে। তখন জয় ঘুমন্ত অবস্থায় সিমরাতের কপালে একটা চুমু খেয়ে রাতের রুম থেকে চলে যায়। আর রাত্রি ভাবতে থাকলো, এ বাড়ির মানুষগুলো এত ভালো কেন। পরের দিন সকালবেলা আজ নীলা খুব সকাল সকাল ভার্সিটিতে চলে আসলো, কারণ সে আজকেই সিয়ামকে প্রপোজ করবে। আজ নীলা ভার্সিটিতে শাড়ি পরে এসেছে, পরনে নীল শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে কালো টিপ, চোখে কাজল, মুখে হালকা মেকআপ, সব মিলিয়ে নীলাকে একটা পরী লাগছে। সকাল 10টা, সিয়ামের ভার্সিটিতে আসার সময় হয়ে গেছে। নীলা ভার্সিটিতে কয়েকটা বান্ধবীকে নিয়ে দাঁড়িয়ে আছে সিয়ামের আসার অপেক্ষায়। সিয়াম গেট দিয়ে ভার্সিটিতে ঢুকতেই নীলা সিয়ামের সামনে গিয়ে হাঁটু করে বসে একেবারে ফিল্মি স্টাইলে সবার সামনে প্রপোজ করে। আই লাভ ইউ সিয়াম, আই রিয়েলি লাভ ইউ। তুমি কি আমায় একটু ভালোবাসবে? তুমি কি আমায় তোমার বাবুর আম্মু করবে? নীলার এসব কর্মকাণ্ড দেখে ভার্সিটির সবাই অবাক হয়ে যায়। তখন সিয়াম রেগে গিয়ে খুব জোরে নীলার গায়ে একটা থাপ্পড় মারে। তখন এই মেয়ে, পেয়েছেটা কি আমায়? 2 দিন ভালো করে কথা পর্যন্ত হয়নি, এর মধ্যে বলছো ভালোবাসো? ভালোবাসা কি এত সস্তা? তুমি আমার অতীত সম্পর্কে কিছু জানো না, জানলে কখনোই এই কথা বলতে পারতে না। আমি আপনার অতীত সম্পর্কে কিচ্ছু জানি না, আর না তো জানতে চাই। আমি আপনাকে ভালোবাসি, এটাই আমার কাছে যথেষ্ট। এটা ভালোবাসা না, এটা ভালো লাগা, মোহ, যেটা 2 দিন পরেই কেটে যাবে। আমার ভালোবাসা তো ঠুনকো নয় যে তার মোহ 2 দিনে কেটে যাবে। সবকিছু না হয় বাদ দিলাম, কিন্তু আমি তো তোমার স্যার। স্যারকে কেউ কি কখনো লাভ করতে পারে? তা কোন সংবিধানে লেখা আছে যে স্যারের সাথে প্রেম, ভালোবাসা, বিয়ে করা যাবে না? জানি না, কিন্তু তুমি যেটা চাইছো সেটা কখনোই সম্ভব না। আমি আপনাকে সত্যিই ভালোবাসি স্যার। আপনি আমার ভালোবাসাটা ঠিকই একদিন বুঝতে পারবেন। আপনাকে আমি আমার করেই ছাড়বো। এ কথা বলে নীলা কাঁদতে কাঁদতে ভার্সিটি থেকে দৌড়ে চলে যায়। আমি কোনো কিছুই বোঝার আগেই আমি জানি নীলা একজন খুব ভালো স্টুডেন্ট। এখন যদি সে এসব প্রেম ভালোবাসা এগুলো নিয়ে পড়ে থাকে তাহলে তার কেরিয়ার শেষ হয়ে যাবে। আমাকে যে করেই হোক নীলাকে বোঝাতে হবে। তখন আমি সেখান থেকে ক্লাস করতে চলে যাই। আর এদিকে নীলা কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরে ঢুকলো। তখন কি হয়েছে মা, তোর চোখে পানি কেন? না কিছু না। চোখ মুছতে মুছতে নীলা বলল, কিছু না মানে? তাহলে তুই কাঁদছিস কেন? বললাম তো আমার কিছু হয়নি। বলে নীলা দৌড়ে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। তখন নীলার এই অবস্থা দেখে রাত্রির কিছুটা খটকা লাগলো। রাত্রি তখন জয়ের মায়ের পাশে বসে কি যেন করছিল। তখন রাত্রি সিঁড়ি বেয়ে নীলার পিছু পিছু নীলার রুমে চলে গেল। নীলার রুমে গিয়ে বালিশ ভিজিয়ে কাঁদছে। তখন রাত্রি নীলার রুমে ঢুকে, বোন আমার, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল আমায়। নীলার মাথায় হাত বুলাতে বুলাতে, ভাবি, আমি না একজনকে ভালোবাসি। আমি যে করেই হোক তাকে নিজের করে পেতে চাই। নীলা বয়সে রাত্রির থেকে ছোট, তাই রাত্রি নীলাকে খুব ভালোবাসে। নীলাও রাত্রিকে খুব ভালোবাসে। আর নীলা রাত্রিকে ভাবি বলেই ডাকে, কারণ সে জানে যে আজ না হয় কাল রাত্রি তার ভাবি জয়ের বউ হবে। ও এই ব্যাপার, কোনো সমস্যা না। আমার বোন কাউকে ভালোবাসে আর তাকে পাবে না, সে কি কখনো হয়? সমস্যা আছে।
আমি ওনাকে ভালোবাসলেও উনি তো আমাকে ভালোবাসা তো দূরে থাক, আমাকে সহ্য পর্যন্ত করতে পারেন না। কি? কার বুকের এত বড় পাটা, হ্যাঁ, যে আমার বোনের মতো একটা সুন্দরী মেয়ের ভালোবাসা ফিরিয়ে দেয়? নিশ্চুপ। ছেলে দেখতে কেমন? ছেলে কি করে? ও আমাদের ইউনিভার্সিটির লেকচারার। দেখতে শুনতে বলতে গেলে মাশাআল্লাহ, এক কথায় বলতে গেলে উনি পুরো ভার্সিটির সব মেয়েদের ক্রাশ। আমি তো প্রথম দেখাতেই ওনাকে ভালোবেসে ফেলেছি। শেষমেশ স্যারের প্রেমে? হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে। তুমি হাসছো ভাবি? আমি ওনাকে না পেলে সত্যি মরে যাব। একদম চুপ, এসব কথা কখনো বলবি না। তোর ভালোবাসার মানুষ তোরই হবে, আমি দেখছি কি করা যায়। তারপর রাতে নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নীলার রুম থেকে চলে আসে। পরের দিন সকালবেলা। মা, আমি এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ, আমি জানতাম তুই আমাকে কখনো ফিরিয়ে দিবি না। আগামী শুক্রবার তোদের বিয়ে দিব। বিয়ের সব দায়িত্ব আমার আর নীলারই, তোদের কিছু করতে হবে না। আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। তখন রাত্রি সেখানে আর কিছু না বলে মনটা খারাপ করে নিজের রুমে চলে যায়। আর এদিকে সিয়ামের উপর নীলার অত্যাচার দিন দিন বাড়তেই থাকে। প্রত্যেক দিন প্রপোজ করা, সিয়ামকে জড়িয়ে ধরার চেষ্টা করা, কিস করা, আর এসব কর্মকাণ্ড সিয়ামের অসহ্য লাগতো। ভার্সিটির সবারই নীলার সিয়ামের প্রতি এসব পাগলামি দেখে সবার জ্বলতো, বিশেষ করে মেয়েদের, কারণ ভার্সিটির প্রায় মেয়েই সিয়ামকে পছন্দ করত। তারপরেও নীলাকে কেউ কিচ্ছু বলতে পারতো না, কারণ নীলা ছিল শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের বোন। তাদের ছিল অনেক ক্ষমতা, তাই কেউ কিছু বলতে সাহস করতো না। বিয়ের আর মাত্র 2 দিন বাকি আছে। সিয়াম ভার্সিটিতে ঢুকছে তখন। স্যার একটু দাঁড়ান, এই নিন কার্ড। আগামী শুক্রবার আমার ভাইয়ার বিয়ে, আপনাকে কিন্তু অবশ্যই আমি যেতে পারবো না। স্যার প্লিজ না করবেন না, আমি আপনার জন্য ওয়েট করব। দেখো নীলা, প্লিজ আমায় ছেড়ে দাও, আমি যেতে পারবো না। আমার জীবন থেকে রং অনেক আগেই হারিয়ে গেছে, তাই বিয়ে বাড়ির মতো এসব হাউসফুল আমার আর ভালো লাগে না। আমি কিচ্ছু শুনতে চাই না, আপনাকে যেতেই হবে। ওই, তোর কানে কথা যায় না? তোদের মতো মেয়েদের একটাই সমস্যা, ভালো মতো কথা বললেই হলো, আর কখনো আমার সামনে এসব কথা শোনাতে আসবি না। সিএমের কথা শুনে নীলা খুব কষ্ট পায়, তাই সে ক্লাস না করেই কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। নীলার এই অবস্থা দেখে। কি হয়েছে, কাঁদছিস কেন? তখন নীলা রাত্রিকে সব খুলে বলে। সব শোনার পর রাত্রি খুব রেগে যায়। ওই ছেলের এত বড় সাহস! আমার বোন কোনো ফেলনা নাকি, হ্যাঁ, যে বারবার ওকে ভাবে অপমান করবে? আমি তো কিছুই বলিনি ওনাকে, শুধু বিয়েতেই তো আসতে বললাম, তার জন্য আমায় এতগুলো কথা শোনালো। উনি কেন বোঝেন না আমি ওনাকে ভালোবাসি? চোখের জল মুছে ফেল, চল, আবার ভার্সিটি যেতে হবে। গিয়ে লাভ হবে না, উনি আসবেন না বিয়েতে। উনি বড় একগুঁয়ে মানুষ। দেখি কি করে না আসে। অবশেষে রাত্রির জোরাজুরিতে নিজেদের গাড়িতে করে রাত্রির সাথে ভার্সিটি গেল নীলা। সিয়াম তখন ভার্সিটিতে নিজের অফিস রুমে বসে ল্যাপটপে কিছু পার্ট রেডি করছিল পরবর্তী ক্লাস নেওয়ার জন্য। তখন মে আই কাম ইন স্যার? ইয়েস। না তাকিয়েই যখন তার দিকে তাকালাম। ওই, তুই আবার আসছোস? বললাম না আমি বিয়েতে যেতে পারবো না। স্যার আমি একা আসিনি, আমার সাথে। তোমার সাথে কে? আমার সাথে আমার ভাইয়ার বিজনেস পার্টনার ও একমাত্র হবু ভাবিও এসেছে। তখন আমি মানবিকতার খাতিরে ওনাকে ভেতরে নিয়ে আসতে বললাম। সাথে সাথে নীলা রাত্রিকে বাইরে থেকে নিয়ে আবার সিয়ামের অফিসের রুমে ঢুকলো। সিয়াম তখনও মাথা নিচু করে কাজ করছিল। স্যার উনি আমার হবু ভাবি, আপনি বিয়েতে যাবেন বলে ভাবি নিজেই ইনভাইট করতে এসেছে। তখন সিয়াম মাথা তুলে তার দিকে তাকাতেই আর রাত্রি নীলার স্যারের দিকে তাকাতেই দুজনে আকাশ থেকে পড়ল। দুজনেই দুজনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। দুজনের চোখ দিয়ে বৃষ্টির ফোয়ারা বয়ে যাচ্ছে। কেউ কাছে হারিয়ে ফেলা ভালোবাসার মানুষটিকে ফিরে পাওয়ার আনন্দে, আর অন্যজন কাছে ভালোবাসার মানুষটিকে কাছে পাওয়ার পরেও তার কাছে ফিরে যেতে না পারার কষ্টে। যখনই সব নীরবতা ভেঙে সিয়াব কিছু বলতে যাবে, তখনই সাথে সাথে রাত্রি তার আগে বলে উঠল, নীলা, তুমি একটু বাইরে যাও, তোমার স্যারের সাথে আমার একটু কথা আছে। কেন বাইরে যেতে হবে কেন? আর কি এমন কথা ভাবি যে তুমি স্যারকে আমার সামনে বলতে পারবে না? তোমাকে বাইরে যেতে বলেছি, বাইরে যাও। তখন নীলা সেখানে আর না দাঁড়িয়ে সিয়ামের অফিস রুম থেকে বেরিয়ে গেল। নীলা বাইরে চলে যাওয়ার পর, রাত্রি তুই এতদিন কোথায় ছিলিস? কার কাছে ছিলিস আমাদের সবাইকে ছেড়ে?
রাত্রিকে জড়িয়ে ধরে। শুধু কাঁদছে রাত্রি। কি হলো, কথা বলছিস না কেন? জানিস এই 5টি বছর তোকে আমি কত পাগলের মতো খুঁজেছি। একবার যখন তোকে ফিরে পেয়েছি তখন কিছুতেই তোকে হারাতে চাই না। বাড়ির সবাই তোর পথে আজও কাঁদে। চল আমরা এখনই বাড়ি যাব। না, এটা কখনোই সম্ভব না। আমাকে ছেড়ে দিয়ে চিৎকার করে। কি বলছিস? কেন সম্ভব না? মানছি আমি ভুল করেছি, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমায় ক্ষমা করে দে। তুই বাড়িতে ফিরে চল। অনেক দেরি হয়ে গিয়েছে মিস্টার সিয়াম। আগামী শুক্রবার আমার বিয়ে, তাই আমি চাই আপনি আমার বিয়েতে অবশ্যই আসবেন। আশা করি আপনি বিয়েতে কোনো সিন ক্রিয়েট করবেন না। এসব কি বলছিস রাত্রি? তোর বিয়ে মানে? তুই এখনো আমার বউ। তোর সাথে অন্য করে বিয়ে কিছুতেই হতে পারে না। সিমরাত আমার আর তোর সন্তান। আমার সিমরাত কোথায়? সিমরাতকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। জন্মদিনেই সন্তানের বাবা হওয়া যায় না। বাবা হতে হলে ভালোবাসা জানতে হয়, ভালোবাসার মানুষের উপর বিশ্বাস রাখতে হয়। তাছাড়া এখন আমার সাথে যার বিয়ে হচ্ছে সিমরাত তাকেই তার বাবা বলে জানে। তুই এতটা পাল্টে গেলি রাত্রি? সময় ও পরিস্থিতি মানুষকে পাল্টে যেতে বাধ্য করে। তাছাড়া আমার ননদ মানে নীলা, ও আপনাকে পাগলের মতো ভালোবাসে। আমি চাই আপনি তার পবিত্র ভালোবাসার মর্যাদা দিবেন। আমি কিছুতেই তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তোর জায়গা আমি অন্য কাউকে কোনোদিনও দিতে পারবো না। হাত ছাড়ুন বলছি। এখানে কেউ আমাদের কিভাবে দেখলে খারাপ কিছু ভাববে। এই কয়দিনে যদি আপনার মনে আমার জন্য সামান্যটুকু ভালোবাসা তৈরি হয়ে থাকে, তাহলে পারলে আমার একটা কথা রাখবেন। আমি চাই আপনি নীলাকে বিয়ে করুন। সে আপনাকে অনেক সুখী রাখবে। আপনি আমায় যে স্বীকৃতি দেননি, আমার বিশ্বাস আপনি নীলাকে বিয়ে করে সে স্বীকৃতি দিবেন। এটাই আপনার কাছে আমার শেষ চাওয়া। পারলে আমার চাওয়াটুকু পূরণ করবেন। এই বলে রাত্রি কাঁদতে কাঁদতে দৌড়ে সিএমের অফিস রুম থেকে বেরিয়ে যায়। বাইরে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা গাড়িতে উঠে যায় বাসায় চলে যাওয়ার জন্য। তখন বাইরে থাকা নীলা রাত্রির এভাবে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে যেতে দেখে সেও আর সেখানে না দাঁড়িয়ে সোজা রাত্রির পেছনে পেছনে গাড়িতে উঠে যায়। আর সিয়াম অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এক দৃষ্টিতে রাত্রির চলে যাওয়া দেখতে থাকে আর চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরছে। গাড়িতে নীলা অনেকবার রাত্রিকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে, সে কাঁদছে কেন, কিন্তু রাত্রি বাসায় যাওয়া পর্যন্ত সারাটা পথ চুপ করেছিল, একটা কথা পর্যন্ত বলেনি। পরের দিন আগামীকাল জয় আর রাত্রির বিয়ে, তাই আজ ইচ্ছা না থাকা সত্ত্বেও রাত্রিকে জয়ের সাথে শপিংয়ে যেতে বাধ্য হলো। কি একটা কারণে তখন সিয়ামও সে শপিং মলে যায়। রাত্রি ঘুরে ঘুরে কিছু কেনাকাটা করছিল, তখনই হঠাৎ করে, রাত্রি প্লিজ তুই আমায় ক্ষমা করে দে, তুই বাড়িতে ফিরে চল। হাত ছাড়ুন বলছি। হাত ছাড়বো না, আগে বল তুই আমায় ক্ষমা করে দিয়েছিস। তখন রাত্রি খুব জোরে সিয়ামে গেলে একটা থাপ্পড় মারে। আপনাদের মতো ছোট লোকদের মুখের কথায় কাজ হয় না, তাই না? তার জন্য এরকম থাপ্পড়ই দরকার। তখন পাশে থাকা জয় এসে সিয়ামের শার্টের কলার ধরে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমার হবু বউয়ের হাত ধরেছিস। নিশ্চুপ। তখন জয় সিএমের গায়ে হাত তুলতে চাইলে কিন্তু শপিং মলে থাকা অন্য লোকেরা সিয়ামকে থামিয়ে দেয়। জয় আর রাত্রিকে অন্যদিকে পাঠিয়ে দেয়। রাত্রির কর্মকাণ্ড দেখে সিয়াম বাকরুদ্ধ হয়ে যায়। এটাই কি সেই রাত্রি যে সিয়ামকে কোনোদিন আপনি থেকে থুই করে পর্যন্ত ডাকেনি? এটাই কি সেই রাত্রি যে তার গায়ে সিয়ামের হাতের একটু ছোঁয়া পাওয়ার জন্য সবসময় পাগলামি করত? আর সে কিনা সবার সামনে সিয়ামকে থাপ্পড় মারল। অন্য একটা ছেলে আমার গায়ে হাত তুলতে দেখে সে একটি বার তার প্রতিবাদ করলো না। আমি জীবনে এতটা অপমান কখনো হইনি। আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। তারপর আমি সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। পরের দিন সন্ধ্যাবেলা। আজ রাত্রে আর জয়ের বিয়ে, কিছুক্ষণ পরেই সিয়ামের ভালোবাসার মানুষটি অন্য করা হয়ে যাবে। এই কথাটা ভাবতেই সিয়ামের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সিয়ামকে যে বিয়েতে যেতেই হবে, হাজার হলেও তার ভালোবাসার মানুষটি তাকে ইনভাইট করেছে। সিয়াম খুব সুন্দর একটা গিফট কিনে রঙিন পেপার দিয়ে খুব সুন্দর করে প্যাকেট করে নেয়। সিয়াম গিফটটা নিয়ে জয়দের বাড়ির সামনে হাজির হয়। বিয়ে উপলক্ষে পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়। বাড়ির ভেতরে সবাই অনেক আনন্দ করছে, কিন্তু সিয়াম কিছুতেই বাড়ির ভেতর ঢোকার সাহস পেল না, কারণ একটু পরেই রাত্রি আর জয়ের বিয়ে পড়ানো শুরু হবে। বউ সাজে রাত্রিকে সে কিছুতেই অন্য কারো পাশে দেখতে পারবে না, তাই সিয়াম বাইরের একজন দারোয়ানকে দেখে আর তার হাতে গিফটটা দিয়ে এবং বলে দেয় এই বাড়িতে যার বিয়ে হচ্ছে গিফটের জন্য সে ম্যাডামটার হাতেই দিয়ে দেয়। তখন সিয়াম সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা বাইকটা স্টার্ট দিয়ে বাড়িতে চলে আসে। সিয়ামকে বাড়িতে ঢুকতে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়।
কারণ সিয়াম আজ আগের মতো মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে এসেছে। তখন সিয়াম, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? কিছু না আম্মু, তোমার ছেলে খুব টায়ার্ড মা, তোমার ছেলের বিশ্রাম প্রয়োজন। আজ তোমার ছেলের খুব 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 ঘুম পাচ্ছে মা। তখন সিয়াম সেখানে আর না দাঁড়িয়ে মাথাল অবস্থায় দুলতে দুলতে সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমে চলে আসলো। রুমে এসেই সে রুমের দরজা বন্ধ করে দিল। বাড়ি থেকে আসার সময় সিয়াম ফার্মেসি থেকে 2 পাতা ঘুমের ওষুধ নিয়ে আসে। সিয়াম সেখানে থেকে 13টা ঘুমের ওষুধ একসাথে খেয়ে নেয়। যারা মেডিকেল সায়েন্সে পড়ে তারা হয়তো জানে 3টার বেশি ঘুমের ওষুধ একসাথে খেলে তাদের সেন্স ফেরার সম্ভাবনা থাকে, কিন্তু সিয়াম তো একসাথে 13টা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। আজ সিয়ামের খুব ঘুম পাচ্ছে, মনে হচ্ছে সে অনেকদিন মন ভরে ঘুমাতে পারেনি, তাই সে সাথে সাথে বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সিয়াম হারিয়ে যায় এক গভীর ঘুমের রাজ্যে। হয়তো এ ঘুম আর কোনোদিনও ভাঙবে না। আর এইদিকে রাত্রিকে একটা রুমের মধ্যে কিছু পার্লারের লোকেরা বউ সাজাচ্ছিল। তখন ম্যাডাম, ভেতরে আসবো? আরে দারোয়ান চাচা, আসো, কিছু বলবে? জি ম্যাডাম, এই গিফটটা বাড়ির বাইরে একটা লোক আপনার হাতে দিতে বলেছিল। আমাকে দিতে বলেছিল? বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে তো, ওনাকে ভেতরে আসতে বলো। জি ম্যাডাম, আমি বলেছিলাম, কিন্তু ওনার নাকি কি কাজ আছে তারা দেখিয়ে আমার হাতে গিফটটা দিয়ে চলে গেল। আচ্ছা, তুমি যাও। রাত্রি ভাবতে থাকলো, কি এমন গিফট যে বাড়ির ভেতরে এসে আমাকে দিতে পারলো না, বাড়ির দারোয়ানকে দিয়েই পাঠালো, আর কেই বা দিল যে বাড়ির ভেতরে আসতে পারবে না। তখন রাত্রি গিফটটা না খুলেই একপাশে রেখে দেয়, কারণ তখন তাকে পার্লারের লোকেরা সাজাচ্ছিল। রাত 10টা। সিয়ামের আম্মু ডিনার করতে সিয়ামকে ডাকার জন্য তার রুমে আসলো, কারণ সিয়াম সে কখন সন্ধ্যাবেলায় এসে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তাই ডিনার করতে নিচে আসার জন্য সিয়ামের আম্মু সিয়ামের রুমে আসলো। এসে দেখলো দরজা ভেতর থেকে লক করা, তাই সিয়ামের আম্মু অনেকক্ষণ দরজা ধাক্কালো, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। তারপর সিয়ামকে জোরে জোরে ডাকতে থাকলো। প্রায় 10-15 মিনিট এভাবে ডাকলো, কিন্তু ভেতর থেকে সিয়ামের কোনো সাড়াই পাচ্ছে না। তাই সিয়ামের আম্মু দৌড়ে নিচে চলে আসলো এবং কান্না করতে করতে বলতে থাকলো সিয়ামকে সে কখন থেকে ডেকে চলেছে, কিন্তু কোনো কথা বলছে না। সিয়ামের আম্মুর কথা শুনে সিয়ামের আব্বু, ভাইয়া সহ পরিবারের সবাই দৌড়ে সিয়ামের রুমের সামনে চলে গেল। সবাই অনেক ডাকছে ও দরজা ধাক্কাচ্ছে, কিন্তু সিয়ামের কোনো রেসপন্সই নেই। সবাই অনেক ভয় পেয়ে গেল, কারণ সিয়াম এর আগে কখনোই এমন করেনি। সিয়ামের আম্মু খুব কাঁদছিল। তখন সবাই মিলে দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। তারা হয়তো জানে না ভেতরে গিয়ে কোনো লাভ নেই, কারণ সিয়াম যে ঘুম ঘুমিয়েছে সে ঘুম হয়তো আর কোনোদিনও ভাঙার না। সবাই মিলে সিয়ামের রুমের দরজা ভেঙে ফেললো। ভেতরে ঢুকে সবাই দেখছে সিয়াম খাটে খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। তখন সিয়ামের আম্মু সহ সবাই সিয়ামের হাত পা মাথা নাড়িয়ে অনেকক্ষণ ডাকলো, কিন্তু সিয়ামের চোখ পর্যন্ত খুলছে না। তখন সিয়ামের ভাইয়া জোরে একটা চিৎকার দিল, আব্বু, সিয়াম নিঃশ্বাস নিচ্ছে না। সিয়ামের ভাইয়া কেঁদে। সাথে সাথে সবাই চিৎকার করে কাঁদছিল। সিয়ামের আম্মু সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। তাদের এই আত্মচিৎকার হয়তো হয়তো আর কখনোই সিয়াম শুনতে পারবে না। রাত্রির কানেও হয়তো পৌঁছাবে না এই কান্নার আওয়াজ। কিন্তু সিয়ামের আব্বুর মন কিছুতেই মানছে না, তাই সন্তানকে বাঁচানোর শেষ চেষ্টা করার জন্য সিয়ামকে নিজের কোলে করে নিয়ে দৌড়ে বাড়ির বাইরে চলে আসলো, আর সিয়ামের ভাইয়াকে বলে দেয় গাড়ি বের করার জন্য। তখন সবাই মিলে নিজেদের গাড়িতে করে সিয়ামকে শহরের সবচেয়ে ভালো হাসপাতালে নিয়ে আসে। হসপিটালে ঢোকার পর, এই আপনারা কাকে নিয়ে এসেছেন? ও তো কোনো নিঃশ্বাসই নিচ্ছে না। প্লিজ ডাক্তার, আমার সন্তানকে বাঁচান, অন্তত একবার শেষ চেষ্টা করে দেখুন। সিস্টার, ওনাকে এক্ষুনি জরুরি বিভাগে ঢোকান। তখন নার্সরা সিয়ামকে ভেতরে ঢুকিয়ে ফেলে, আর বাড়ির সবাই বাইরে বসে কাঁদছিল। ওইদিকে রাত্রিকে বউ সাজানো শেষ। বিয়েতে সব মেহমান বিভিন্ন কাজ সঠিক সময়ে উপস্থিত হতে না পারায় বিয়ের একটু দেরিতে পড়ানোর সিদ্ধান্ত নিল। রাত্রির রুমের মধ্যেই বসে আছে, তাই রাত্রি আগ্রহ নিয়ে পাশে থাকা গিফটটা হাতে নিল খুলে দেখার জন্য। রাত্রে আস্তে আস্তে গিফটটা খুললো, দেখলো খুব সুন্দর একটা সিল্কের কালো শাড়ি আর একজোড়া লাল চুড়ি। রাতে তখন গিফটের ভিতরের প্যাকেটে একপাশে একটা চিরকুট দেখতে পেল। চিরকুটের ওপর কোনো নাম ঠিকানা লেখা ছিল না, কিন্তু রাত্রি চিরকুটটা খুলে চিরকুটের লেখাগুলো দেখেই বুঝতে পারলো গিফটটা সিয়ামে পাঠিয়েছে, কারণ সিয়ামের হাতের লেখা রাত্রি খুব ভালো করে চিনত। তখন রাত্রি চিরকুটটা পড়তে থাকলো। আমার পাগলি রাত্রি, কেমন আছিস রাত্রি? আশা করি অনেক ভালো ও আনন্দে আছিস। পাগলি, আজ তো তোর বিয়ে, কিন্তু কিছুতেই বাড়ির ভেতরে ঢোকার সাহস পেলাম না।
তোকে যে বউ সাজে অন্য কারো পাশে দেখতে পারবো না আমি, তাই গিফটটা দারোয়ানকে দিয়েই পাঠালাম। তোর বিয়েতে তেমন কিছু গিফট দিতে পারলাম না, শুধু একটা কালো সিল্ক শাড়ি। আমাদের বিয়ের আগে তুই যখন কালো শাড়ি পরে আমার আশেপাশে ঘুরতি, তখন তোকে দেখতে একদম পরীর মতো লাগতো। শাড়িটা তুই বিয়ের পর পরবি। আর হ্যাঁ, একজোড়া লাল চুড়িও আছে গিফটের প্যাকেটের ভেতরে। তুই একবার বায়না ধরেছিলি না তোকে লাল চুড়ি কিনে দেওয়ার জন্য, তাই আজ তোর জন্য কিনলাম। যদি আর কোনোদিনও কিনে দেওয়ার সুযোগ না হয়। ওই দিন শপিং মলে তুই সবার সামনে আমার গেলে থাপ্পড় মারলি। বিশ্বাস কর, আমার একটুও কষ্ট হয়নি, কিন্তু কষ্ট আমার তখনই হয়েছে যখন আমার গায়ে একটা ছেলে হাত তুললো আর তুই একটুও ওর প্রতিবাদ করলি না। আজ তুই অন্য কারো হয়ে যাচ্ছিস, এটা ভাবতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তাই তো চলে যাচ্ছি অনেক দূরে, যেখান থেকে হয়তো আর কেউ কোনোদিনও ফিরে না। দীর্ঘ 5টি বছর তোকে পাগলের মতো খুঁজেছি, যখন ফিরে পেয়েছি মনে হলো নিজের প্রাণটা ফিরে পেয়েছি। কিন্তু ফিরে পাওয়ার পর তুই যা দিলি তা আমি কখনো কল্পনাও করিনি। আজ আমি খুব ক্লান্ত, আজ আমার বিশ্রামের সময় হয়েছে। আমার সিমরাতকে তোর হাতে দিয়ে গেলাম, ওকে দেখে রাখিস। ওকে আমার মতো খারাপ বাবার পরিচয় কোনোদিনও দিবি না। ও জানুক তোর নতুন ভালোবাসার মানুষটি ওর বাবা। আমার হাতে আর বেশি সময় নেই, তোকে আর আমার সন্তানকে ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না, কিন্তু কি করবো বল, আমাকে যে যেতেই হবে। মাথায় প্রচন্ড যন্ত্রণা করছে, তাই আর কিছু লিখতে পারছি না। আমি দোয়া করি তুই যেন সবসময় ভালো থাকিস। আল্লাহ হাফেজ। ইতি, তোর পাগল সিয়াম। রাত্রি চিরকুটটা পরে চিৎকার করে কাঁদছিল আর বলতে থাকলো, সিয়াম, কেন আপনি এটা করলেন? রাত্রি খুব ভয় করছে চিরকুটটা পরে, কারণ রাত্রি ভালো করে জানে সিয়াম খুব রাগী ও ইমোশনাল, তাই সে নিজের যে কোনো ক্ষতি করে ফেলতে পারে। রাত্রি তখন আর এক মুহূর্ত ওর রুমের মধ্যে বসে না থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে নিচে নেমে যেতেছিল। বাড়ি ভর্তি গেস্ট সবাই হা করে রাত্রির দিকে তাকিয়ে আসে। রাত্রি তাদের কাউকে পাত্তা না দিয়ে সোজা বাড়ির সামনে দিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল। রাত্রি এখনো বিয়ের সাজে লাল বেনারসি পরা। পেছনে সবাই রাত্রিকে অনেক ডাকছে, কিন্তু সেও কারো কথা না শুনেই বাড়ির বাইরে থাকা তাদের গাড়িতে উঠে গেল এবং ড্রাইভারকে সিয়ামদের বাসার ঠিকানা দিয়ে বলে দিল ঠিকানায় তাড়াতাড়ি নিয়ে যেতে। রাত্রি এভাবে কাউকে কিছু না বলে বিয়ে পড়ানোর একটু আগেই হঠাৎ করে বেরিয়ে যেতে দেখে জয় ও রাত্রির পেছনে পেছনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো আর রাত্রিকে ফলো করছে। রাত্রি গাড়িতে বসে চিন্তা করতে থাকলো, সিয়ামের সত্যি কিছু হয়ে যায়নি তো? সিয়ামের যদি কিছু হয় সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। তখন ড্রাইভার চাচা, প্লিজ গাড়িটা জোরে চালান না। জোরেই তো চালাচ্ছি ম্যাডাম। অবশেষে রাত্রি গাড়ি নিয়ে সিয়ামদের বাড়ির সামনে চলে আসলো। রাত্রি যে মাত্র এই গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতর ঢুকতে থাকলো, তখনই রাত্রিমা, তুমি এতদিন কই ছিলে তুমি? সিয়ামদের বাড়ির দারোয়ান। এসব কথা পরে জানতে পারবে, আগে বলো তোমাদের ছোট সাহেব কোথায়? রাত্রি সিয়ামের কথা জিজ্ঞেস করে। ছোট সাহেব তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে কোথায় গেছে? তখন বাড়ির দারোয়ান কাঁদতে কাঁদতে সবকিছু রাত্রিকে খুলে বলে। দারোয়ানের সব কথা শোনার পর রাত্রি ধপাস করে মাটিতে বসে পড়ে আর জোরে একটা চিৎকার দেয়। তখন আবার, তুমি জানো ওনাকে কোন হসপিটালে নিয়ে গেছে? রাত্রি সিএমের কথা জিজ্ঞেস করে। তখন দারোয়ান রাত্রিকে সে হাসপাতালের নাম বলে দেয় আর রাত্রি গাড়িতে করে আবার বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। জরুরি বিভাগের বাইরে বসে এখনো সিএমের পরিবার সবাই কাঁদছিল। সিএমের আম্মুকে একটা কেবিনে শিফট করা হয়েছে। তিনি বারবার সিয়াম বলে বলে জ্ঞান হারাচ্ছিলেন। রাত্রি হসপিটালে পৌঁছানো মাত্রই রিসিপশনে সিয়াম আহমেদ নাম জিজ্ঞেস করে সোজা জরুরি বিভাগের সামনে চলে আসে। রাত্রি তখন সবাইকে দেখে বসে বসে কাঁদছিল। তখন, রাত্রি তুই এতদিন তুই কই ছিলি? একে একে এই কথা সবাই রাত্রিকে জিজ্ঞেস করছিল। তখন রাত্রি সবাইকে থামিয়ে দিয়ে বলে, এসব কথা পরে জানতে পারবে। আবার, বড় আব্বু বলো না আমার সিয়ামের কি হয়েছে? আমি কিচ্ছু জানি না মা, কেন আমার ছেলেটা এমন করলো? ডাক্তাররা জরুরি বিভাগে ঢুকেছে, প্রায় 1 ঘন্টা হলো, এখনো বাইরে আসলো না। সিএমের আব্বু কাঁদতে কাঁদতে। তখন ডাক্তার জরুরি বিভাগ থেকে বেরিয়ে এলো। ডাক্তার, আমার ছেলের কি হয়েছে বলুন না, আমার ছেলেটা বাঁচবে তো? সিএমের আব্বু ডাক্তাররা হাতে ধরে কেঁদে কেঁদে, দেখুন, আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আমি আমার জীবনে এরকম পেশেন্ট কখনো দেখিনি। আমরা মেডিকেল বোর্ড পুরো টিম প্রায় 1 ঘন্টা ধরে চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই রোগীর জ্ঞান ফেরাতে পারলাম না। কোনো মতে অক্সিজেনের সাহায্যে রোগীর প্রাণটা এখনো বাঁচিয়ে রেখেছি।
অক্সিজেনের মাস্কের সাহায্যে রোগীর দেহের ভেতর থেকে একটা নিঃশ্বাস বের করে আনতে অনেক কষ্ট হচ্ছে। রোগী অলরেডি কোমায় চলে গেছে, ওনাকে আমরা আইসিইউতে শিফট করছি। যদি আগামী 72 ঘন্টার মধ্যে ওনার সেন্স ফিরে তো ফিরবে, না হলে আমাদের কিছু করার থাকবে না। আপনারা আল্লাহকে ডাকুন। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। আর তখনই রাত্রি একটা বেঞ্চে বসে পড়ল আর বলতে থাকলো, হে আল্লাহ, তুমি আমার সাথে এমনটা কিছুতেই করতে পারো না। আমার সিয়ামকে কিছুতেই আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না। প্রয়োজনে আমার জীবন নিয়ে নাও, তবুও আমার স্বামীর জীবন বাঁচিয়ে দাও। তখনই রাত্রি পেছন থেকে তার কাঁধে কারো হাতের স্পর্শে পেল। পেছনে তাকাতেই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সিয়ামের কিচ্ছু হবে না। কেঁদেই চলেছে রাত্রি। জয় হয়তো বুঝতে পেরেছে এ সিয়ামই হবে রাত্রির সেই স্বামী, যাকে রাত্রি এখনো পাগলের মতো ভালোবাসে। সময় যত যাচ্ছে সবার হার্টবিট ততই বেড়ে চলেছে। যদি 72 ঘন্টার মধ্যে সিয়ামের সেন্স না ফেরে তাহলে ওকে আর বাঁচানো কিছুতেই সম্ভব না। অলরেডি 71 ঘন্টা চলে গেছে। সবাই আইসিইউ এর বাইরে বসে বসে কাঁদছিল। তখনই ডাক্তার আইসিইউ থেকে বাইরে এসে, আপনাদের জন্য খুশির খবর আছে, রোগীর সেন্স ফিরেছে। কি? আমার স্বামীর সেন্স ফিরেছে? প্লিজ ডাক্তার, এক্ষুনি ওনার কাছে যাব। যাবেন, তবে এখন না, 30 মিনিট পর। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। অবশেষে 30 মিনিট পর রাত্রি সিয়ামকে দেখতে ভেতরে গেল। সিয়াম চোখটা মেলে কেবিনে শুয়ে আছে। ভেতরে ঢোকা মাত্রই রাত্রি সিয়ামকে জড়িয়ে ধরে, প্লিজ আমায় ক্ষমা করে দিন, আমি এমনটা আর কখনো করব না। নিশ্চুপ। অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছি। এবার রাত্রি কেঁদে দিয়ে আমার পায়ে পড়ে গেছে। প্লিজ আপনি আমায় যা শাস্তি দেবার দিন, তবুও আপনি আমার থেকে মুখ ফিরিয়ে রাখবেন না। আপনার পায়ে আমায় একটু জায়গা দিন। এইবার আমার আর সহ্য হলো না। রাত্রিকে বুকে টেনে নিলাম। ওর মায়াবী চেহারার দিকে তাকালেই আমি সবকিছু ভুলে যাই। রাত্রির চোখের পানি আমার একদমই সহ্য হয় না। এরপর একে একে আব্বু, ভাইয়া সহ পরিবারের সবাই দেখা করলো। আমাকে এখন একটা নর্মাল কেবিনে শিফট করা হয়েছে। আম্মুও এখন একটু সুস্থ। আমার কেবিনের ভেতরে শুধু রাত্রি আছে আমার পাশে বসা। তখনই কে একজন হঠাৎ করে দৌড়ে আমার কেবিনে ঢুকে আমায় জড়িয়ে ধরলো। তাকিয়ে দেখে নীলা। তখনই, স্যার আপনার কি হয়েছে? নীলা আমাকে এখনো জড়িয়ে ধরে আছে। নীলা আমাকে জড়িয়ে ধরে আছে দেখে রাত্রি লুচির মতো ফুলতেছে। তখনই আমি সুযোগ বুঝে রাত্রিকে রাগানোর জন্য নীলাকে আমার হাত দিয়ে আরো জোরে জড়িয়ে ধরলাম। আমাকে ছেড়ে জয়কে বিয়ে করা না, এবার বোঝো ঠেলা। রাত্রি এবার সহ্য করতে না পেরে, এটা কি হচ্ছে নীলা? তুমি এভাবে ওনাকে জড়িয়ে ধরে আছো কেন? উনি না তোমার স্যার? রাত্রি আপু, আমি তোমার আর স্যারের সম্পর্কে সবকিছু জেনে গেছি। স্যারই তোমার আগের স্বামী, কিন্তু এই কয়েকদিনে আমি স্যারকে খুব ভালোবেসে ফেলেছি। স্যারকে নিয়ে দেখেছি অনেক স্বপ্ন, কিন্তু এটা তো আর কখনোই হবার নয়, তাই না? তাই আমি অনেক দূরে চলে যাচ্ছি। আগামীকাল আমার ফ্লাইট আছে, আমি মালয়েশিয়া চলে যাচ্ছি। পড়াশোনা সহ না হয় বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দেব। এই জীবনে হয়তো আর কাউকে ভালোবাসতে পারবো না, তাই যাকে ভালোবেসেছি তাকে যখন পাবো না, তাই অনেক দূরে চলে যাচ্ছি। কারণ এখানে থাকলে স্যারের মায়ায় আমি বারবার জড়িয়ে যাব। তোমার আর স্যারের সম্পর্কটা কিছুতেই নিজের চোখের সামনে দেখতে পারবো না আমি, তাই তোমাদের থেকে আড়ালে চলে যাচ্ছি। রাত্রি আপু, আমার 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 ভালোবাসার মানুষটাকে তোমার হাতে দিয়ে যাচ্ছি। ওনাকে সবসময় দেখে রেখো, কেমন? কষ্ট দিও না কিন্তু। এই বলে নীলা কাঁদতে কাঁদতে কেবিন থেকে দৌড়ে বেরিয়ে যায়। কাঁদলে কাঁদুক, তাতে আমার কি? রাত্রি আর আমি স্বামী স্ত্রী, আমরা একে অপরকে পাগলের মতো ভালোবাসি। নীলাও আমাকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসাটা একতরফা, যেটার মিল কখনোই হওয়া সম্ভব না। আরও 2 দিন হসপিটালে থাকার পর আজ আমাকে রিলিজ করে দেয়। তাই আজ আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। বাড়ি ঢুকবো তখনই আম্মু দরজার সামনে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। হাজার হলেও তার ছেলে ও ছেলের বউ অনেকদিন পর আবার এক হয়ে বাড়িতে ঢুকছে। তাই আম্মু বরণ করে আমাদের ঘরের ভেতর ঢুকালো। ভাইয়া গিয়ে জয়ের বাড়ি থেকে আমার পিচ্ছি সিমরাতকে নিয়ে আসে। জয়ের আম্মু আমার আর রাত্রির সম্পর্কের কথা শুনে একটু কষ্ট পেলেও বরং খুশি হয়েছে। আজ নাকি আমাদের বাসরাত, কারণ আগে আমাদের বিয়ের পর বাসরাতে আমার আর রাত্রির মধ্যে যা ঘটেছিল বাড়ির সবাই তা জেনে গেছে। তাই সবার ইচ্ছা আমার আর রাত্রের আবার নতুন করে বাসরাত হোক, রাত 11টা।
অবশেষে ভাইয়া ভাবি জোর করে আমায় বাসা ঘরে ঢুকিয়ে দিল। অবশ্য আমি আসার সময় আমাদের সাথে ঘুমানোর জন্য সিমেটকে নিয়ে আসতে চাইলাম, কিন্তু সে এক কথায় না করে দিল। সে নাকি নতুন দিদুন আম্মুকে পেয়েছে, তার সাথে ঘুমাবে। তাই আমি একাই চলে আসলাম। বাসা ঘরে ঢুকে দেখি রাত্রি খাটের মধ্যে বসে যে ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে ভেতরে ঢুকতে দেখেই পা ধরে সালাম করলো। তখন চলো এবার ঘুমিয়ে পড়ি। কি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন? আগে লুঙ্গি পরে আসুন, বলছি লুঙ্গি পরে আসুন। কি বাসরাতে লুঙ্গি পরবো কেন? কেন? আপনার লুঙ্গি খোলার জন্য। তাই নাকি? শুধু কি তুই একাই খুলতে জানিস? আমিও তো শাড়ি খুলে ফেলবো। মানা করেছে কে? আমারই তো স্বামী। আর তুই হলি আমার ডেঞ্জারাস চাচাতো বউ। তাহলে এবার শুরু করা যাক। তারপর আর কি শুরু হয়ে গেল আমার আর রাত্রির মধ্যে দ্বিতীয় বিশ্বকাপ বাচ্চা নেওয়ার জন্য T20 খেলা।